সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবন গল্পের 1584তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজশাহীর ভাই আমেরিকান প্রবাসী মোহাম্মদ আরিয়ান হোসেনের সঙ্গে ঘটে যাওয়া এক লোম রহস্যকর বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বিদেশি বাবার ফাঁদে পড়ে হারালেন নিজের সুন্দরী বউ আর সন্তানকে। এই গল্পটা রাজশাহীর প্রত্যন্ত এলাকার উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান শিক্ষিত ভাই মোহাম্মদ আরিয়ান হোসেনের সঙ্গে ঘটে যাওয়া এমনই এক ঘটনা যা শুনলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন। আমার যদি সাধ্য বা সামর্থ্য থাকতো তবে প্রত্যেকটা মানুষকে আমি আজকে বাধ্য করতাম আরিয়ানের এই গল্পটা শোনার জন্য। কেননা এই গল্প আপনাকে এমন শিক্ষা দেবে যা আপনি 10 বছরে বইয়ের পাতায় পাননি। এই গল্প শুনে আপনি মহা বিপদ থেকে বেঁচে যেতে পারেন। একটা কথা বলি শোনেন, 2025 সালে আমি ইন্ডিয়ার একজন ট্রাভেল ব্লগারের 30 থেকে 40 সেকেন্ডের একটা শর্ট ভিডিও দেখি এবং ভিডিওটা দেখে আমার চোখ কপালে উঠে গিয়েছিল। আমি অবাক হয়ে গিয়েছিলাম এবং এই ভিডিওটা যখন আমি পুরো দেখলাম, মানে ওর চ্যানেলে গিয়ে যখন পুরো ভিডিওটা দেখলাম, আমি নিজেকে বিশ্বাস করাতে পারতেছিলাম না যে পৃথিবীতে এমনও দেশ রয়েছে যে দেশের রাস্তায় আপনি এমন সব গাড়ি, এমন সব মানুষ দেখতে পাবেন যা হয়তো আপনার কাছে দেখে মনে হবে এলিয়েন কিংবা অন্য কোনো গ্রহের প্রাণী বা অন্য কোনো গ্রহের মানুষ। এই দেশটা দেখার জন্য আমি মরিয়া হয়ে প্রায় 2 দিন প্লেন জার্নি করে সেই দেশে গিয়ে পৌঁছাই, যার নাম হচ্ছে কিউবা। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, এই কিউবার ভিডিও যদি আপনি দেখেন, নিজেকে নিজে বিশ্বাস করতে পারবেন না যে পৃথিবীতেও এমন দেশ রয়েছে। আপনারা যদি দেখতে চান, ভিডিওর এআই বাটনে ক্লিক করে অথবা এই ভিডিও শেষ করে আমি ইন্ড অপশানে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও অবশ্যই কিউবার প্রথম পর্বের ভিডিওটা দেখে নেবেন। এটা আপনার জীবনে এক অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন করবে। এবং আজকের গল্প শুনে আরিয়ান ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আরিয়ান হোসেন। আমার বাড়ি রাজশাহী বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য সংখ্যা রয়েছে আমার বড় একটা বোন সহ ছোট একটা ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা রাজশাহী বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশে একজন শিক্ষক। আমার বাবা হাই স্কুলে শিক্ষকতা করে। তার পাশাপাশি আমার মাও আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষিকা। আমার বাবা মা সহ আমার দাদাও ছিলেন আমাদের এলাকার একজন শিক্ষিত মানুষ। আমাদের বাড়িটার নাম হচ্ছে মাস্টার বাড়ি। আমি ওই মাস্টার বাড়িতে ছোটোবেলা থেকেই পড়াশোনা করে আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। বাবা মায়ের দুজনের স্বপ্ন ছিল একদিন আমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হব। আমার বাবা আমাকে নিয়ে স্বপ্ন দেখতেন তিনি আমাকে ডাক্তার বানাবেন, গ্রামের অসহায় হতদরিদ্র মানুষকে আমি বিনামূল্যে চিকিৎসা দিব। এটা ছিল আমার বাবার স্বপ্ন। এই স্বপ্নকে বুকে লালন করে বাবা আমাকে আস্তে আস্তে করে পড়াশোনা করাচ্ছিল। একটা সময় বাবার ওই স্কুল থেকে আমি এসএসসি পাশ করি। আল্লাহর অশেষ রহমতে আমি এসএসসিতে অনেক ভালো রেজাল্ট করি। এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে আমার বাবা তখন আমাদের এলাকায় আমাকে একটা কলেজে ভর্তি করিয়ে দেয়। যদিও আমার মামা চাচ্ছিল, আমার এক মামা থাকে, তারা ঢাকা শহরে থাকে, মামা চাচ্ছিল আমাকে ঢাকায় নিয়ে ভর্তি করানোর জন্য, মানে আমি যেন ঢাকার কোনো একটা কলেজে ভর্তি হই। কিন্তু ভাই, আমার কাছে রাজধানী শহরটা বেশ একটা ভালো লাগতো না। আমি গ্রামপ্রিয় মানুষ ছিলাম। মাটি, বাতাস, গাছের নিচের ছায়া, এই সমস্ত কিছু আমাকে টানতো। গ্রাম্য পরিবেশের পাগল ছিলাম আমি। তাই তো আমার মামার কথা না শুনে আমি গ্রামেরই একটা কলেজে ভর্তি হই। আমি যখন কলেজেই পড়াশোনা করতেছিলাম প্রথম ইয়ারে, ওই সময় রাজশাহীতে আপনারা জানেন অনেক বেশি আম পাওয়া যায়, আমের সময় আসে। এবং আমের সময় আসলে পরে আমার মামা মামি, মামাতো ভাই বোন সবাই তখন রাজশাহীতে বেড়াতে আসে। আমার মামাতো ভাই বোনগুলোর সঙ্গে আমার সম্পর্কটা খুব বেশি একটা ভালো নয়। ভালো নয় বলতে কি, তাদের সঙ্গে আমার পরিচিতিটা খুব বেশি নয়, কারণ তারা গ্রামে খুব বেশি একটা আসতো না, খুব কমই আসতো এবং আসলে পরেও আমাদের বাড়িতে আসতো না।
আমার নানু বাড়িতে আসতো, সেখানে থাকতো। আমাদের বাড়িতে তাদের যাতায়াতটা খুব বেশি একটা ছিল না। তো ওই সময় যখন ওই সময়তে কিন্তু ভাই প্রচুর আম হয়, মানে রাজশাহীতে আমার মনে হয় সর্বকালের রেকর্ডে সবচেয়ে বেশি আম সেই সময়টাতে ধরে। তো মামা মামি মামাতো ভাই বোন সবাই তখন মানে আম পাড়তেছে, আম খাইতেছে বা খুব মজা মাস্তি করতেছে। এমন করতে করতে একদিন রাত প্রায় আনুমানিক 9টা থেকে 9:30 মতো বাজে। আমি তখন করলাম কি, বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বাড়ি ফিরতেছি। ঠিক ওই মুহূর্তে আমার মামাতো বোন ঘরের দরজায় দাঁড়িয়েছিল। আমাকে দেখা মাত্রই দৌড়িয়ে আসলো, এসে বলতেছে যে ভাইয়া, আমার না আম খাইতে ইচ্ছে করতেছে। আমি বললাম, ঘরের মধ্যে তো আমের অভাব নাই, ওখান থেকে আম খাও না। বলতেছে, না ভাইয়া, আমার নিজের হাতে গাছ থেকে পেরে আম খেতে ইচ্ছে করতেছে। আমি তখন বললাম যে এত রাতের বেলায় বাগানে যাবা, এটা কি ঠিক হবে? এত রাতের বেলায় বাগানে যাওয়া ঠিক হবে না। ঘরের মধ্যে অনেক পাকা আম আছে যেগুলো আজকেই পাড়া হয়েছে, তুমি ওখান থেকে আম খাও না। আমাকে বলতেছে, না, আমি নিজ হাতে গাছ থেকে পেরে আমি আম খাবো। তো ও যেহেতু এরকম আর্জি করছে, আমি তখন কি করব বুঝতে পারতেছিলাম না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমার জন্য আম পেরে আনি। ও বলে, না না, আমি তো বলেছি আমি নিজের হাতে পেরে তারপরে খাবো। হলো তো মহা ঝামেলা, এখন কি করব? আমি বললাম যে ঠিক আছে, আমি একটা কাজ করি, আমার ছোটো বোনের কথা বললাম যে ওরে ডাক দে, ও আর তুমি একসঙ্গে বাগানে চলো। ও বলে, না না না, আমি আপনার সঙ্গে একাই যেতে পারবো, আর ওদেরকে ডাকলে পরে ওরা এত রাতেবেলায় বাগানে আমাকে যেতে দিবে না, আপনি আমাকে নিয়ে চলেন না। আমি তখন বললাম যে তুমি আমার সঙ্গে যাবা, ভয় পাবা না? বলে, না, আমি ভয় পাবো না। ওর বয়স কিন্তু তখন খুব একটা বেশি না, হয়তো ক্লাস 8 কি ক্লাস 9-এ পড়ে। শহরের মেয়ে তো ক্লাস 8-9-এ পড়লেও না অনেক বড় হয়ে গেছে, দেখে মনে হয় যেন যুবতী। তখন আমি রাতের বেলা ওর সঙ্গে আম বাগানে গেলাম। আম বাগানে যাওয়ার পরে ও তখন আম পাড়তেছে, গাছে উঠে গেছে, গাছে উঠে আম পাড়তেছে। এবং আম পাড়তে পারতে হঠাৎ করেও করলো কি, গাছ থেকে আমার উপরে আমগুলো ছুটতে শুরু করলো। আম ছুটতেছে মানে গাছ থেকে। আমি তখন একটু বিব্রত হয়ে গেলাম, কী ব্যাপার, ও গাছ থেকে এভাবে আমার উপরে আম মারতেছে কেন? এবং তখনই খিলখিলিয়ে হাসতে শুরু করে, ওই ডালের মধ্যে বসেই না মানে খিলখিলিয়ে হাসতে শুরু করে। আমি তখন পড়ে গেলাম মহা বিপদে, বুঝতে পারতেছিলাম না। ওই আম বাগানটা কিন্তু খুব বেশি একটা ভালো ছিল না, অনেক খারাপ জিন টিন থাকতো আম বাগানে। আমি ওখান থেকে তখন দৌড়িয়া বাড়িতে আসি, এসে পরে আমার আব্বাকে জায়গায় বলতেছি যে আব্বা, এমন এমন ঘটনা। আমার মামাতো বোনের নাম ছিল রিয়া। আমি বললাম, রিয়াকে নিয়ে আম বাগানে গেছিলাম এবং রিয়া তো আম পাড়ার জন্য গাছে উঠছে, এখন এরকম করতেছে। আমার আব্বা বলতেছে, রিয়া না হয় শহর থেকে গ্রামে আসছো, গ্রামের পরিবেশ সম্বন্ধে খুব বেশি একটা জানে না, কিন্তু তুই তো এই গ্রামে বড় হয়েছিস, তুই তো জানিস আমাদের আম বাগানটা ভালো না, ওখানে তুই ওরে নিয়ে গেলি কেন? তো আব্বু তখন দৌড়ে এলো এবং আমার সঙ্গে আসতে, এসে দেখে যে ও গাছের একদম উপরের পাতলা একটা ঢালে বসে আছে। একটা মেয়ের পক্ষে এরকম একটা ঢালে বসে থাকা কোনোভাবেই সম্ভব নয়। মানে মনে হয় যেন এরকম একটা ঢালে একটা পাখিও বসতে পারবে না, এমন একটা ঢালেও বসে আছে। আব্বা ওর বসার ধরন দেখে বুঝে ফেলছে যে ওর উপরে ভর করেছে। তা কী করবো, আব্বা নিচ থেকে দোয়া দরুদ পড়তেছে, কিন্তু ও কোনোভাবেই গাছ থেকে নামতেছে না। এবং ভয়ে তখন আমার হাত পা কাঁপতেছে। এবং এরই মাঝে আম বাগান যারা পাহারা দিত এরাও ঘুম থেকে উঠে যায়। এরা প্রায় 8-10 জনের মতো ছিল, তারাও ঘুম থেকে উঠার পরে তারা গিয়ে তখন একটা হুজুর ডেকে আনে। হুজুর দোয়া দরুদ পড়তে বহু কষ্টে তখন তারা গাছ থেকে নামাই আনে। গাছ থেকে নামিয়ে আনার পরে তারা তখন বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ও যে কী পরিমাণের ঝামেলা করতেছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। ঘর বাড়ি ভেঙে ফেলতেছে, চোখ লাল করতেছে, কাউকে মারার জন্য তেড়ে যাইতেছে, মানে খুব ভয়ানক একটা অবস্থা। সারাটা রাত আমরা যে হুজুরকে নিয়ে আসছিলাম, ওই হুজুর তেমন ভালো কিছু ওর করতে পারেনি। রাত পেরিয়ে সকাল হয়ে গেল, আশেপাশে 8-10 গ্রামে খবর হয়ে গেল যে এই বাড়ির কোনো একটা মেয়েকে জিনে ধরেছে। ওকে দেখার জন্য মনে হয় যেন মানে ও কোনো জন্তু বা জানোয়ার, এরকম করে ওকে দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসতেছে। আমার মামি মামা দুজনেই খুব টেনশনে পড়ে গেল। দুপুরের দিকে আমার বাবা তখন আমাদের এলাকারই নাম করে একজন হুজুরকে নিয়ে আসে। সেই হুজুর তখন দেখিয়ে বলতেছে যে ওকে অনেক খারাপ একটা জিনে ধরেছে, যেটা মোটেও ভালো না, এই জিনটা খুব খারাপ। এরপরে হুজুর তখন চেষ্টা চালাইতেছে, করতেছে এবং যেটা ধরছে এটা একটা পরী ছিল, জিন না, মানে পরীতে আর কি, মানে একটা মেয়ে জিনে ধরছে। এরপরে হুজুর বলতেছে যে আমি তোকে আপাতত সরাইছি, ও তো চলে গেছে, কিন্তু ওর তো একটা আর্জি ছিল। আর্জি হচ্ছে ওকে 20 কেজি গরুর মাংস দিতে হবে, কাঁচা গরুর মাংস, কাঁচা 20 কেজি গরুর মাংস দিতে হবে, এবং সেটা দিতে হবে 4 রাস্তার মোড়ে। তো 4 রাস্তার মোড়ে রাত ঠিক ঘড়ির কাঁটায় যখন সময় 1টা হবে, মানে মধ্যরাতে মিডনাইটে, ওই সময় একটা জায়গার কথা বলল যে ওই জায়গার মধ্যে এই জিনিসটাকে মানে এই মাংসগুলোকে দিয়ে আসতে হবে। তো
তো এইটা তো আসলে কারো পক্ষে করা সম্ভব নয়, এবং হুজুরও বলতেছিল যে এটা খুব স্বাভাবিক কাজ নয়, এটা অনেক অস্বাভাবিক, এটা করতে গেলে হয়তো মৃত্যুও হতে পারে, কারণ এটা খুবই ভয়ানক কাজ। অন্য ভালো জিনেরা আছে বা খারাপ জিনেরাও আছে, এটা দিয়ে আসতে গেলে হয়তো মৃত্যু হতে পারে। আর যে দিয়ে আসবে সে একাই যেতে হবে, তার সঙ্গে কেউ যাবে না। ওইটা ওই 4 রাস্তার মোড়ে রাখবে, মাংসটা রেখে পিছনের দিকে ফিরে তাকাতে পারবে না, সোজা সামনের দিকে তাকিয়ে চলে আসতে হবে। পিছনে ডাক হোক, তুফান হোক, জ্বর হোক, যাই হোক, আর পিছনে ফিরতে পারবে না। তা এই কথা বলার পরেই তখন আমার মামি কান্না করতেছে, মামা কান্না করতেছে। আমি তখন মনে করলাম যে এরা তো আমাদের বাড়িতে এসে এরকম একটা বিপদে পড়ছে, তাহলে আমাকেই বিপদ থেকে রক্ষা করা দরকার। আমি আব্বাকে বললাম, আপনি বাজার থেকে গরুর মাংস নিয়ে আসেন, আজকে রাতে আমি 4 রাস্তার মোড়ে গিয়ে এই মাংসটা দিয়ে আসবো। আব্বাকে বলা মাত্রই আব্বা তখন বাজার থেকে মাংস নিয়ে আসছে। আমার বড় বোন আমাকে বলতেছে যে আরিয়ান, এটা করা কি আদৌ ঠিক হবে? কারণ আমি শুনেছিলাম যে এটা যখন দিয়ে তুই চলে আসবি, আসার সময় তোর ঘাড় মটকায় তোকে ওখানে মেরে ফেলবে। আমি বললাম যে না, আমার বিশ্বাস আমাকে মারবে না। আমি কিন্তু ভাই স্কুল লাইনে পড়াশোনা করলেও না 5 ওয়াক্ত নামাজ পড়তাম, দিনের পথে চলতাম এবং আল্লাহ বিল্লাহ করতাম। তো আমি বললাম যে আমি নিয়ে যাব। আমাকে অনেকেই ভয় দেখাচ্ছিল যে আরিয়ান, এটা কোনো সহজ কাজ নয়, এটার মাধ্যমে অনেক মানুষের মৃত্যু হয়েছে, এরকম ঘটনাও আছে, এটা খুব রিস্কি একটা কাজ, এটা করতে যেও না। যে যাই বলুক না কেন, যেভাবে আমাকে বাধা দেখ না কেন, আমি আমার চিন্তা ভাবনা থেকে এক বিন্দু পরিমাণে সরে আসেনি। আমার একটাই কথা যে আমি যাব এবং সেখানে আমি মিষ্টি দিয়ে আসবো, আর কি বলে আপনার গরুর মাংস দিয়ে আসবো, এরপর এটা যা হবার তা হবে। ঘড়ির কাঁটায় রাত তখন প্রায় 11টার কাছাকাছি, আর 2 ঘন্টা বাকি আছে। 11:30 বেজে যখন 12টা বাজছে, সবার মুখে এরকম মানে কথাবার্তা শুনতে শুনতে না আমার নিজের মাঝে একটা ভয় লাগতেছে। তখনও কিন্তু রিয়ার সাথে এই ধরতেছে, এই ছাড়তেছে, এই ধরতেছে, এই ছাড়তেছে। রাত 12টা বাজে, আমি তখন এই মাংসটা নিয়ে অন্ধকার পথে হাঁটতে শুরু করলাম, এবং ভয়ে 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 এই 4 রাস্তার মোড় পর্যন্ত গেছি। মোড় পর্যন্ত যাওয়ার পরে চারদিকে কোনো কিছুই দেখতে পাচ্ছি না, গুটগুটে অন্ধকার, কোনো মানুষ নাই, কোনো কিছু না, একেবারে জনশূন্যহীন একটা রাস্তা। সেই 4 রাস্তার মানে মধ্যে প্লাস্টিকে করে দেওয়া হয়েছিল মাংসটাকে। ওই প্লাস্টিকটা সহ 4 রাস্তার মধ্যে রাখলাম, এবং রাখার পরে আমি জাস্ট পিছনের দিকে ফিরে আস্তে আস্তে করে আসতেছি, এবং এমন সময় এমন একটা বাতাস আসছে, এবং মানে পিছনে মনে হচ্ছে যেন সব কিছু ভেঙে ফেলতেছে, সব কিছু মনে হয় ভেঙে চুর মার করে দিতেছে, মানে এমন একটা অবস্থা। আমি আর পিছনের দিকে ফিরে তাকাইলাম না, আমি দিলাম দৌড়, এবং দৌড়াইতে 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 আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে বাড়িতে এসে পৌঁছাই, এবং বাড়িতে আসার পরে আমি অজ্ঞান হয়ে যাই, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়, এবং তারা আমার চোখে মুখে পানি ঢেলে দেয়। চোখে মুখে পানি দিয়ে আমার জ্ঞান ফিরে আসে। এর পরের দিনে মামা তখন আমার মামাতো বোন রিয়াকে নিয়ে চলে যাবে, মা রিয়াকে নিয়ে জায়গায় থাকবেন, আমাদের এটা খুব ডিয়ারিং একটা এলাকা, তবে রিয়া ভালো হয়ে যায়। এরপরে রিয়া ভালো হয়ে যায়, ভালো হয়ে যাওয়ার পর রিয়াকে তখন ঢাকায় নিয়ে যাওয়া হয়। তো ঢাকায় যখন রিয়াকে নিয়ে গেছে, এরপরেও মানে মামা যে বাসায় থাকতো, ওই বাসায় অনেক সমস্যা মানে রিয়াদের ওই বাসায় একটু সমস্যা ছিল, বিভিন্ন ধরনের সমস্যা হতো। তো মামা এবার আমার আব্বারে বলতেছে যে দুলাভাই একটা কাজ করেন, আপনি আরিয়ানরা আমার সঙ্গে দিয়ে দেন, আরিয়ান আমার সঙ্গে ঢাকায় থাকুক, কারণ আমার কাছে অনেক ভয় লাগে ঢাকাতে থাকতে। আরিয়ান অনেক সাহসী একটা ছেলে, ও থাকলে মনে হয় যেন আমি একটু সেফ থাকবো। মানে মোটামুটি আমার আব্বার কাছে আম্মার কাছে রিকোয়েস্ট করার পর আব্বা আম্মা তখন আমাকে ঢাকায় যাওয়ার জন্য অনুমতি দেয়। এরপরে আমি তখন মামার বাসায় চলে যাই ঢাকাতে। তো মামার বাসায় যাওয়ার পরে আমি তখন ওই মামার বাসায় গিয়ে আবার ইন্টারমিডিয়েটে ভর্তি হই, ওখানে আমি 1 বছর ড্রপ দিয়ে দিই। আমার শারীরিক অবস্থাও খারাপ ছিল, নিজের ব্যক্তিগত কোনো কিছু সমস্যাও ছিল, এই সব কিছু মিলিয়ে আমি 1 বছর ড্রপ দিই। 1 বছর ড্রপ দিয়ে আমি আবারও ইন্টারমিডিয়েটে ভর্তি হই, এবং ভর্তি হয়ে আমি তখন ঢাকাতে পড়াশোনা করতেছি। স্কুলে যাচ্ছি, স্কুল থেকে মানে কলেজে যাচ্ছি, কলেজ থেকে আসতেছি, এইভাবে প্রায় আরও 1 বছরের মতো কেটে যায়। আমার মামাতো বোনটা তখন ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠে, এবং 9-এ ওঠার পরে ও আমাকে বারবার বলতো, আপনি আমার জীবন বাঁচাইছেন, আমি আপনাকে বিয়ে করব। আপনি আমার জীবন বাঁচাইছেন, আমি আপনাকে বিয়ে করব। এই কথাগুলো কিন্তু ও সবসময় বলতো। এখানে একটা কথা আমি আপনাকে বলতে ভুলে গেছিলাম ভাই, রিয়াকে যখন ওই জিনটা বা ওই পরীটা যখন ছেড়ে দেয়, তখন একটা কথা রিয়াকে বলে গেছিল নাকি, যে আমি শুধুমাত্র আরিয়ানের দিকে তাকায় তোকে ছেড়ে দিলাম, কারণ আরিয়ান অনেক ভালো মানুষ এবং সে অনেকটা ভালো, তাকে আমি দেখি এবং শুধু তার দিকে তাকায় তোকে ছেড়ে দিলাম, তা নাহলে তোর অনেক ক্ষতি করতাম। আর ওই যে পরীটা আমার মামাতো বোনকে ধরছিল, এরও একটা কারণ ছিল, যে এই পরী নাকি তার বাচ্চাগুলোকে পাতার মধ্যে শুইয়ে কোথায় গেছিল, আর আমার মামাতো বোন গাছে উঠে মানে গাছ ঝাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে পাতা থেকে তার বাচ্চারা নাকি পড়ে হাত পা ভেঙে যায়।
এবং এই জন্যই নাকি আমার মামাতো বোনকে ধরছিল। এটা ওই পরীটা যখন আমার মামাতো বোনের সঙ্গে ছিল তখন বলছিল। তো আমার মামাতো বোন আমারে বলে যে আপনার জন্য আমি নতুন জীবন পাইছি, আমি আপনার বিয়ে করব। তো এই কথাগুলো আমি প্রথম দিকে খুব একটা মূল্যায়ন করতাম না বা এই কথাগুলো আমি শুনতাম না। এমন করতে করতে ও তখন এসএসসি পরীক্ষা দিবে, ওরে আমি মাঝে মাঝে স্কুলে নিয়ে যেতাম, স্কুল থেকে নিয়ে আসতাম। এমন করতে করতে এসএসসি পরীক্ষার সময় ও খুব পাগলামি করতেছে, আমাকে অনেক পছন্দ করে, আমাকে ভালোবাসে এবং আমার সঙ্গে রিলেশনে জড়াতে চায়। কিন্তু ভাই আমি সবসময় প্রেমের বিপক্ষে একটা মানুষ ছিলাম। প্রেম ভালোবাসা এই সমস্ত কিছু আমার কাছে একেবারেই ভালো লাগতো না। আমি ভালোবাসার সম্পূর্ণ বিরোধিতা করে একটা ছেলে। আমি বারবার আমার মামাতো বোনকে বলতাম যে আমার ভিতরে কোনো রসকস নাই এবং তুমি আমার সঙ্গে জড়ালে নিজের জীবনটাই পানসা হয়ে যাবে। এর থেকেও বরং তুমি রোমান্টিক একটা ছেলের সঙ্গে প্রেম করো। এই শহরে অনেক ছেলে আছে যারা অনেক রোমান্টিক হয়, এমন একটা রোমান্টিক ছেলের সঙ্গে তুমি সম্পর্ক করো, তুমি ভালো থাকবা। কিন্তু আমার মামাতো বোন কোনোভাবেই আমার কথা শুনতো না। ও প্রতিনিয়ত আমাকে একরকম বিরক্তই করে যেত। ওরই বিরক্ত হতে হতে আমি একটা সময় চিন্তা করলাম আমি এই বাসায় থাকবো না। তখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ফেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব এবং এই সমস্যার বিষয়গুলো আমি কিছুটা মোবাইল ফোনে আমার আম্মাকে বা আব্বাকেও জানাই যে রিয়াত আমার সঙ্গে এমন করে এবং এটা কি ভালো হবে কিনা। আব্বা আম্মাও তখন বললো যে যদিও এতটাই বিরক্ত করে তাহলে ওই বাসাটা ছেড়ে দাও। তো এই বাসাটা ছেড়ে দিলাম আমি যখন বাসা ছেড়ে দিই, রিয়া তখন খুব কান্নাকাটি করে, আমাকে খুব করে চাচ্ছিল ওর সঙ্গে যাতে সম্পর্কে জড়াই, আমাকে অনেক পছন্দ করতো। বাট আমি ইচ্ছে করে আমার এই মামাতো মামার বাসাটা ছেড়ে দেয়। কিন্তু একটা কথা বলে রাখি ভাই, রিয়া কিন্তু দেখতে অসম্ভব রকমের সুন্দর ছিল। হাতে গোনা 8-10টা মেয়ের মাঝে রিয়াকে দাঁড় করালে আপনি এমনিই চিনতে পাবেন ওকে। ও এত বেশি সুন্দর ছিল, লম্বা ফর্সা, মাথার চুলগুলো অনেক লম্বা ছিল। তো যাই হোক, এরপরও আমি আসলে প্রেমের বিরোধিতা বললাম না যে আমি কোনো প্রেম ভালোবাসার মধ্যে নাই, এই জন্যে আমি সম্পর্ক করি নাই। সেখান থেকে তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ঢাকাতে এবং একটা মেসে উঠি। তো মেসে আমি যেদিন উঠি, মেসে উঠার প্রায় 4 থেকে 5 দিন পরে একদিন আমার মেসে হঠাৎ করে রিয়া আসছে। তখন সকালবেলা আমি বিশ্ববিদ্যালয়ে যাব। ওই দিন সে খুব রাগান্বিত অবস্থায় ছিল, মনে হয় যেন খুব রেগে আসছে বাসা থেকে, এরকম কিছু একটা। আমারে বলতেছে যে আরিয়ান ভাই আপনার সঙ্গে আমার কথা আছে। তাই আমি বললাম যে ঠিক আছে বলো। তো আমাকে বলে ভিতরে নেবেন না। আমি বললাম যেহেতু ব্যাচেলাররা থাকে এখানে এবং সবাই স্টুডেন্ট, কোনো মেয়েকে ভিতরে নেওয়া যাবে না, তোমার কিছু বলার থাকলে এখানেই বলো। পরে বলতেছে আপনি বলেন তো প্রেম ভালোবাসা কি কোনো অপরাধ? আমি বললাম না, ভালোবাসা তো কোনো অপরাধ নয়। ও বলে তাহলে আমি আপনাকে ভালোবেসেছি, এই জন্য কি আপনি আমাকে এমন করে শাস্তি দিবেন? আমি বললাম আমি কেমন করে তোমাকে শাস্তি দিলাম? ও বলে আপনি আমাদের বাসা থেকে চলে আসছেন কেন? আমি বললাম আমি নতুন একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, তোমাদের বাসা থেকে এটা দূরত্ব অনেক বেশি, যার জন্য আমি মেসে উঠে গেছি, এখান থেকে আমার যাতায়াতটা সহজ। ও বলে আপনি এই জন্য চলে আসছেন, আর আমার আব্বা আম্মা সারাক্ষণ আমাকে গালমন্দ করে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। আমি নাকি আপনাকে প্রেমের প্রপোজাল দিয়েছিলাম, আপনাকে বিরক্ত করছি, জ্বালাইছি, এই জন্য আমার মা বলতেছে এই কারণে আপনি আমাদের বাসা ছেড়ে চলে আসছেন এবং আমাকে এগুলো বলে। আমি বললাম না 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 মামি, এগুলো বলবে কেন? আচ্ছা মামিরও ফোন করে সব কিছু বলে দিব, তুমি চিন্তা করো না। আমাকে বলতেছে যে না, আপনি আম্মুকে ফোন করতে হবে না, আপনি চলেন বাসায় চলেন, আপনি বাসায় চলে গেলে তারা আমাকে কলঙ্ক মুক্ত করবে। আমি বললাম যে না না না, আমি বাসায় যাব না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এই মুহূর্তে বাসায় যেতে চাই না, কারণ আমার বাসায় যেতে ভালো লাগে না। আমি হোস্টেলেই থাকবো এবং এখান থেকেই পড়াশোনা করব। যতভাবেই সে আমাকে বোঝাচ্ছিল নিয়ে যাওয়ার জন্য, বাট আমি তার সঙ্গে গেলাম না। এবং তার সঙ্গে না যাওয়ার পরে এরকম সে প্রতিদিন আসতো আমার জন্য খাবার নিয়ে আসতো, ফুল নিয়ে আসতো এবং আমাকে প্রপোজ করতো বা বিভিন্নভাবে ফোন করতো। তার অনেকগুলো নাম্বার আমি আমার সিমে ব্লক করে রেখেছিলাম। রাত নয় দিন নয় যে কোনো সময় ফোন করে, কোনো কারণ ছাড়াই ফোন করতো। এরকম করে প্রায় আরও 3 থেকে 4 মাসের মতো আমাকে ফুললি বিরক্ত করে গেছে। 3-4 মাস পরে একদিন আমার মেসেজ আমাকে বলতেছে আপনি কি সত্যি আমাকে কখনোই ভালোবাসবেন না? আপনার সঙ্গে কি কখনোই আমার প্রেমের সম্পর্ক হবে না? আমি বললাম না, তোমার সঙ্গে কখনোই আমার প্রেমের সম্পর্ক হবে না। তুমি ভুল নদীতে সাঁতার কাটতেছো, এটার কোনো কুল কিনারা পাবা না, কারণ আমি সবসময় ভালোবাসার বিরোধিতা একটা মানুষ। ও তখন বলে যে ঠিক আছে, আমাদের মহল্লায় তো অনেক ছেলেরাই আমাকে পছন্দ করে, সেখান থেকে সবচেয়ে খারাপ যে ছেলেটা, আমি এই ছেলের সঙ্গে সম্পর্কে জড়াবো। যেহেতু আপনার মতো সবচেয়ে ভালো একটা ছেলে পাইলাম না, সো সবচেয়ে খারাপ একটা ছেলেকেই বিয়ে করব এবং বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করে দিব এবং আমার জীবনটা আমি নিজের হাতে শেষ করবো, যেহেতু আপনি আমাকে ভালোবাসেন নাই। তো ওর এই কথাগুলোকে আমি খুব বেশি একটা আমলে নেই, কথাগুলোকে গুরুত্ব দিই নেই। না দেওয়ার কিছুদিন পরে, প্রায় 2 থেকে 3 দিন পরে একদিন হঠাৎ করে মামি আমাকে ফোন দিয়ে কান্নাকাটি শুরু করে দিছে। তখন আমি ক্যাম্পাসে ছিলাম দুপুরবেলা। তা কী হয়েছে মামি, কী হয়েছে? বলতেছে যে বাবা সর্বনাশ হয়ে গেছে, তুই একটু আমাদের পাশে আসো।
আমাদের বাসায় আসা যখন বলছে, আমি তখন ক্যাম্পাস থেকে বেরিয়ে সোজা মামির বাসায় চলে গেছি। মামির বাসায় গিয়ে দেখতেছি মামি, মামা এবং মোটামুটি আরও অনেক মানুষ আছে মহল্লার, সবাই ওই ঘরের মধ্যে আসে। আমি গিয়ে বুঝছি যে সম্ভবত রিয়া কোনো একটা অঘটন ঘটাইছে। তা আমি যা বললাম যে মামি কী হয়েছে, বলে এমন এমন ঘটনা, আমাদের মহল্লার সবচেয়ে বকাটে, খারাপ, জুয়ারি এবং নেশাখোর একটা ছেলে, যার নাম হচ্ছে রাফি, ওই রাফির সঙ্গে আমাদের রিয়া পালাই গেছে সকালবেলা। আমি বললাম যে কী বলেন আপনি, বলে হ্যাঁ। আমি বললাম রিয়ার ফোন, বলে ওর ফোন বন্ধ, এবং ও যাওয়ার সময় ও একটা ইনফর্ম করে গেছে বাসায় যে ও রাফির সঙ্গে পালাইছে। তা আমি তখন মামারে বললাম যে মামা আপনি কী করবেন? মামা বলে আমি জানি না আমি কী করব, আত্মহত্যা করা ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা নাই। ও রাফির মতো একটা ছেলের সঙ্গে পালাইছে, যে ছেলে নেশা ছাড়া একটা সেকেন্ডও থাকতে পারে না, ও ঘুমের মধ্যেও নেশা করে। এমন একটা ছেলের সঙ্গে আমার মেয়েটা কীভাবে পারলো যেতে? আমার পুরো জীবনটাও নষ্ট করে দিয়েছে, আমি কখনো ওর মরা মুখও দেখব না। মামা এরকম উল্টাপাল্টা কথা বলতেছে। আমি তখন আমার মামির সঙ্গে আনলাম, না বলতেছে মামি কোনো খোঁজখবর কি পাওয়া গেছে? মামি বলে না, শুধু এতটুকুই জানলাম রাফির সঙ্গে চলে গেছে, এখন কোথায় আছে না আছে এটা আর জানি না। খুব টেনশনে পড়ে গেছিলাম রে ভাই, কারণ মামির মুখের দিকে তাকিয়ে আমি বেশ নিজেকে অসহায় মনে করতেছি, যে আর মনে মনে ভাবতেছি ও তো আমার সঙ্গেই জিদ করে এই কাজটা করেছে। ও তো আমাকে বলেছে যে যেহেতু সবচেয়ে ভালো একটা ছেলেকে পায় নাই, তাহলে সবচেয়ে খারাপ একটা ছেলেকে বিয়ে করেও নিজের জীবনটা শেষ করে দিবে, এবং ও মুখে যা বলেছে বাস্তবে তাই করেছে। তো তখন আমি কি করব, ঘরের মধ্যে বসে বসে চিন্তা করতেছি, এবং সারাটা রাত আমি একটা ফোঁটা ঘুমাইতে পারি নাই। ড্রয়িং রুমেই বসেছিলাম, শুধু আমি নয়, এ বাসার মোটামুটি কেউই ঘুমায়নি, পুরো রাত জেগেছিল। সকালবেলা মামা তখন থানায় যাচ্ছে, থানায় গিয়ে রাফির নামে মামলা করবে। তা আমার মামাতো বোনের কিন্তু তখন প্রাপ্তবয়স হয়নি, 18 বছর কিন্তু তখন পূর্ণ হয়নি। আমার মামা তখন করলো কি, ডিরেক্টলি থানায় গিয়ে মামলা করে দিছে। মামলা করে দিছে যে নাকি 18 বছর পূর্ণ হয়েছে কিনা জানি না, কিন্তু মামা বলতেছে যে ওনার মেয়ে নাকি বয়স হয়নি। উনি বলে যে ওনার মেয়ের, উনি যখন স্কুলে ভর্তি করায় তখন একটু বেশি বয়স দিয়ে ভর্তি করে, এগুলো সেগুলো বলে তারপরে মামা মামলা করে দেয়। এবং মামলা করে দেওয়ার পরে রাফিরও তখন পুলিশ হুন্নুয়ে খুঁজে বেড়াইতেছে, ওদের আর কাউরিই পাওয়া যায় না। তো এভাবে আমি প্রায় 3 থেকে 4 দিনের মতো মামার বাসায় ছিলাম, এবং আমরা পুলিশ লাগিয়েছি, গোয়েন্দা সংস্থাকে জানিয়েছি, মোটামুটি যত ধরনের ডিফেন্সের লোক আছে সবাইকে জানানো হয়েছে। সবাই যে যার মতো করে চেষ্টা করতেছে, কিন্তু তাদের কোনো লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না, তারা কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই মামা মামির সঙ্গে অনেক দিন ছিলাম, থাকার পর একটা সময় আমি নিজেও নিরুপায় হয়ে তখন আমি আবার আমার মেসে চলে আসি, হোস্টেলে চলে আসি। হোস্টেলে আসার পরে আমি শুধু চিন্তা করতেছি, নিজেকে ক্ষমা করতে পারতেছি না। আমার ভিতরে বারবার মনে হইতেছে যদি আমি সেদিন তাকে ফিরেই না দিতাম, তাহলে সে তো তার জীবনে এমন একটা ঘটনা ঘটাইতো না। সেদিন আমি কেন তাকে ফিরিয়ে দিলাম, কেন তাকে আমার কাছে রাখলাম না? সে যদি আমার বুকে চুপটি করে মাথা রাখতো, আর আমি যদি তার মাথায় হাত বুলিয়ে দিতাম, তাহলে তো তার জীবনে এই সমস্যাগুলো আসতো না। আমি এটা কেন করলাম? বারবার নিজেকে নিজেই দোষারোপ করতেছে। এমন করতে করতে দিন আর রাতগুলো কাটতেছে। আমার তখন পড়াশোনা আর ভাল লাগে না, পড়াশোনাও ভাল লাগে না। এরকম করে প্রায় আরও 1.5 থেকে 2 বছরের মতো চলে গেছে। আমি তখন অনার্স প্রায় 3rd ইয়ারে পড়াশোনা করতাম। তো তখন প্রায় আরও 2 থেকে 3 বছরের মতো কেটে গেছে, বা অনেকগুলো বছর তখন কেটে গেছে। এই বছরগুলোর মধ্যে মোটামুটি সবাই ধরে নিয়েছে যে রিয়া মারা গেছে, রিয়া বেঁচে আছে এটা কেউ বলে নাই। এমন করতে করতে আমার আরেকটা ফুফাতো বোন আছে, আমার আরেকটা খালাতো বোন আছে। আমার ওই খালা কিন্তু রাজশাহীতে থাকে, কিন্তু আমার ওই খালাতো বোনটা ওখানে পড়াশোনা করে, ঢাকাতে পড়াশোনা করে। ও বিশ্ববিদ্যালয়ে পড়ে। ও একদিন আমার ফোন দিয়ে বলতেছে যে আরিয়ান, আমার বয়সে একটু বড়, আমার বলে যে আরিয়ান এমন এমন ঘটনা, আমি তো রিয়ার সন্ধান পাইছি। শুনে ভাই আমি অবাক হয়ে গেলাম। কোথায় আছে? বলে রিয়ার সন্ধান পাইছি, কিন্তু রিয়াকে দেখলে মনে হয় না তুমি চিনতে পারবা। আমি যে কেন চিনতে পারবো না? বলে রিয়ার এমন একটা অবস্থা, ওর একটা বাচ্চা হয়েছে, এবং বাচ্চাটাকে নিয়ে ও খুব কষ্টে আছে। তো আমার কাছ থেকে টাকা চাইছে, আমি কয়টা টাকা দিছি। তো ও খুব কষ্টে আছে, ওকে চেনা যায় না। আমি তখন বললাম ও কোথায় আছে? তখন আমাকে একটা বস্তির ঠিকানা দিল, জমক বস্তিতে আছে। আমি বললাম ফোন নাম্বারটা আমাকে একটু দাও। তো ও তখন আমার খালাতো বোন তখন আমাকে ফোন নাম্বারটা দেয়। ফোন নাম্বারটা দিলে পরে আমি তখন তারে ফোন করি। তখন প্রায় আপনার মাগরিবের সময়ের দিকেই হবে, সন্ধ্যার দিকে। ও ফোনটা রিসিভ করে আমি তখন বলি যে রিয়া, আমি আরিয়ান বলতেছি। এইটা বলার পরে না ও কান্না করতে শুরু করে, ওই পক্ষ থেকে কান্না করতেছে। তো কান্না করতেছিস কেন? তুই কই আসিস কোথায়? পরে বলতেছে যে আমি অমুক বস্তিতে আছি। তো বস্তির কথা যখন বললো, আমি তখন কী করলাম, আর কোনো কিছু চিন্তা করলাম না। চিন্তা না করে আমি ডিরেক্টলি তখন ওই বস্তিতে চলে গেলাম। রাত তখন প্রায় 8টা থেকে 9টার মতো বাজে।
বস্তিতে যাওয়ার পর তারা কল দিলাম এবং সে আমার সামনে এসে দাঁড়ালো। তার মুখের দিকে তাকিয়ে আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না যে এটাই আমার মামাতো বোন রিয়া, যে কিনা হাজারটা মেয়ের মাঝে একজন ছিল। এত সুন্দর তার চেহারা ছিল, অথচ আজকের এই রিয়াকে চিনেই যায় না। ওর কোলে প্রায় 5 থেকে 6 মাসের একটা বাচ্চা হবে এরকম। আমি বললাম যে বাচ্চাটা কে? বলে এটা আমার বাচ্চা। আমরা যে কবে হয়েছে? বলে এই তো 5-6 মাস হয়েছে। বলে এর আগে তুই কোথায় ছিলে? বলে আমার হাজব্যান্ডের সঙ্গে। আমি বললাম তোর হাজব্যান্ড কী করতো? বলে মাদক সাপ্লাই করতো বা এরকম করতো। তাই আমি বললাম তো বাচ্চাটা হওয়ার পরে মানে এখন তোর হাজব্যান্ড কোথায়? বলে আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে চলে গেছে। আমি বললাম কেন? বলে ও আমাকে বিয়ে করছে, অনেক বছর হয়েছে, ও আমাকে বারবার বলতেছে বাচ্চা না নেওয়ার জন্য। মানে বাচ্চা আমি নিতে চাই, ও আমাকে নিতে দেয় না। শেষ পর্যন্ত ওর কথার অবাধ্য হয়ে যখন আমি বাচ্চা প্রসব করি, যেদিন আমার বাচ্চা দুনিয়াতে আসে, সেদিনও আমাকে ছেড়ে চলে যায় এবং কোথায় গেছে সেটা আমি জানি না। আমি বললাম যে রিয়া, যা হবার তা হয়েছে, চল তুই বাড়ি চল, মানে বাসায় চল। ও তখন বলতেছে ও আর যাবে না। মানে আমি বললাম যে তুই চল না। ও বলে এত বছর যেহেতু ফিরে যাই না বাড়িতে, আমি আর কখনো ফিরে যাব না। আমি বললাম রিয়া দেখ, রাগ অভিমান ক্ষোভ তোরও আছে, মামারও আছে। তুই মামার সঙ্গে যেটা করেছিস সেটা কি তুই ভালো করেছিস? তুই তো এটা একদমই ভালো করিস নাই। ও বলে না, আমি আর বাসায় ফিরে যাব না। যে বাসা থেকে আমি একবার বেরিয়ে গেছি, আমি আর সে বাসায় কখনোই ফিরব না। ওকে বুঝাইলাম, শোনাইলাম, না ও ফিরল না। না ফিরে ও চলে গেছে। এই রাতের পরে আমি ওকে যতবার কল দিতাম ও আর আমার কল ধরতো না। এবং যে জায়গাটার মধ্যে দাঁড়ায় থাকতে বলছে, মানে আমার সঙ্গে ওর দেখা হয়েছে, সে জায়গায় আমি বেশ কয়েকবার গেছি, কিন্তু ওকে আর খুঁজে পাই না। এমন করতে করতে একটা সময় তখন আমার নাম্বারটা ব্লক করে দেয় এবং ব্লক করে দিয়ে সিমটাই চেঞ্জ করে ফেলে। তো সিমটা চেঞ্জ করলে পরে আমি আর তারে পাই না। তখন আমি আমার ওই খালাতো বোনের সঙ্গে যোগাযোগ করি। আমার খালাতো বোনের নাম ছিল জিনুক। আমি তখন জিনুককে বললাম যে কিরে জিনুক, আমি তো রিয়ার কোনো সন্ধান পাই না। আমার নাম্বারটা প্রথমে ব্লক করলো, এরপরে ওর সিমটা চেঞ্জ করে ফেলছে। বলে সিম চেঞ্জ করছে কেন জানো? আমি বললাম কেন? বলতেছে ওর হাজব্যান্ড আবার ফিরে আসছে। আমি বললাম মানি? বলে ওর বাচ্চা হওয়ার পর ওর হাজব্যান্ড রাগ করে চলে গেছিলো, বেশ কয়েক মাস কোথায় কোথায় জানি ছিল। আর তোমার সঙ্গে যেদিন দেখা হয়েছে তার পরের দিনে তার হাজব্যান্ড আবার বস্তিতে ফিরে আসছে এবং সেইটা আমাকে জানাইছে। আর আমি তাকে যে টাকা ধার দিয়েছিলাম, আমার ধারের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আমার বাসায় আসছে। আমি বললাম তো তোর বাসায় আসলে তুই আটকে রাখতে পারলি না? মানে তুমি ওরা আটকে রাখতে পারলা না? ওরে বাইদা রাখতা, ওরে ছেড়ে দিলা কেন? পরে বলতেছে ভাই ও বিয়ে করে ফেলছে, ওর বাচ্চা আছে, ওরা আমি বাইদা কেমনে রাখি? তখন ভাই এত কষ্ট হইতেছিল যে বলি বুঝাতে পারবো না। নাম্বার তো আমার কাছে নাই এবং আমার খালাতো বোনের কাছেও নাম্বার নাই। তা আমি তখন এই বস্তির মধ্যে হাঁটতেছি, মানে ওরা খুঁজতেছে ওরা কোথায় পাওয়া যাবে। না রে ভাই, পাই না। আরও অনেকগুলো দিন কেটে গেল, ওর কোনো সন্ধান পাওয়া যায় না। এবং একটা সময় আমি আমার পড়াশোনা ছেড়ে ওকে রাস্তায় খুঁজতে শুরু করতাম। মানে ওর মুখের ছবিটা না আমার চোখের সামনে ভাসতে থাকতো। একটা মানুষ কিভাবে এতটা পরিবর্তন হতে পারে, যা আমার স্বপ্নের মধ্যেও ছিল না। এইভাবেই দীর্ঘদিন অতিক্রম হয়ে যাওয়ার পরে একদিন হঠাৎ করে একটা নতুন নাম্বার থেকে আমার মোবাইলে কল আসে। তো আমি রাত তখন প্রায় 11টা থেকে 11:30টার মধ্যে, আমি মাত্র রাতের খাবার খেয়ে শুইতে গেছিলাম। যখনই কলটা আসে আমি তখন কলটায় পিক করার সঙ্গে সঙ্গে আমি বলতেছে যে আরিয়ান ভাই, আমি রিয়া। আমি তখন কান্না করে দিছি ভাই, মানে চোখের পানি ধরে রাখতে পারিনি। কান্না করতে করতে বলতেছি তুমি কোথায়? পরে বলতেছে ভাই আমার কয়টা টাকা লাগবে, আমাকে দিবেন? আমি বললাম অবশ্যই দিব, তুমি কই আসো, আমার ঠিকানা দাও। তখন বলতেছে যে ভাই আমি অমুক জায়গায় আছি, একটা বাস স্ট্যান্ডের ঠিকানাতে, ঢাকাতে। তাই আমি বললাম যে ঠিক আছে আমি আসতেছি। আমি তখন খুব দ্রুত ওই জায়গায় চলে গেছি। চলে যাওয়ার পরে দেখলাম কি ও বাচ্চাটা কোলে নিয়ে বসে আছে। আমি আর কোনো কথা বাড়িলাম, ওর হাতটা চেপে ধরছি। আশেপাশে ওর হাজব্যান্ড ছিল না, একাই ছিল। হাতটা চেপে ধরছি, ধরে বলতেছি তুই আমার সঙ্গে চল। ও বলে কোথায় নিয়ে যাবেন? আমি বললাম কোথায় নিয়ে যাবো সেটা পর, আগে তুই চল। ও বলে আমি কিন্তু আমার বাসায় যাব না, আমার আব্বা আম্মার কাছে যাব না। আমি যে ঠিক আছে, তোকে তোর আব্বা আম্মার কাছে নিব না, আমি তোর আমার সঙ্গে করে নিয়ে যাব। চল, আমি যে মেসে থাকি ওখানে তোকে নিয়ে যাব। এটা বলার পরে অতক্ষণ করছে কি, আমি যে মেসে থাকতাম মেসের গেট পর্যন্ত ওকে নিয়ে আসছে। বাচ্চাটা তখন ওর কোলে ছিল। এখানে আসার পরও আমার হাতটা মানে ঝাড়ি মেরে ওখানে দাঁড়া কান্না শুরু করছে। তাই আমি বললাম যে কী রে, ভিতরে আসবে না? ও বলে আজ থেকে বেশ কয়েক বছর আগে ঠিক এই জায়গাটা এসে দাঁড়াইছিলাম, তোমারে বলছিলাম আমার ভিতরে নিয়ে যাও, কিন্তু তুমি তখন আমার ভিতরে নিলা না। সেই সময় যদি তুমি আমাকে ভিতরে নিতা তাহলে আমার জীবনটা নষ্ট হতো না। আজ তো জীবন নষ্টই হয়ে গেল, আজ কেন ভিতরে নিচ্ছ? আজ আর ভিতরে যাব না, আমাকে টাকা দাও, আমি এখান থেকে চলে যাই। আমি তখন বললাম রিয়া, সত্যি কি তোর জীবন নষ্ট করার জন্য আমি দায়ী? ও বলে হ্যাঁ, আমার জীবনটা নষ্ট করার জন্য একমাত্র আপনি দায়ী। আপনি যদি সেদিন আমাকে বুকে জড়িয়ে নিতেন, আমি তো আপনাকে ভালোবাসছিলাম। আর আমি ওই রাফিকে বিয়ে করছি শুধু আপনার উপর রাগ করে, আপনার উপর অভিমান করে। আপনি কেন আমাকে ইগনোর করেছেন? আপনার ইগনোর সহ্য করতে পারি নাই বলে আমি রাফির কাছে ছুটে গিয়েছিলাম।
তা আমি বললাম যে আচ্ছা সব কিছুর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই, এবার তুমি ভিতরে চলো। যখন তুমি করে বললাম ও তখন ঘরে গেল এবং যাওয়ার পরে খাবার দিছি। ভাই বিশ্বাস করবেন না, ও না মানে এমন একটা মেয়ে ছিল যে খাবার কিন্তু মুরগির বাচ্চার মতো, এবং ও খাবারগুলো বেশ সুস্বাদু হওয়া লাগতো, অনেক এক্সপেন্সিভ খাবার খাইতো। সেদিন মনে হয় ডাল দিয়ে আমাদের ডিম ছিল, ডাল ছিল এবং আলু ভর্তাটা মেবি পৌঁছে গেছে। এমন এমন খাবারগুলোর প্লেটে দিলাম, ও মনে হয় গপ 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 করে সবগুলো খাবার মুহূর্তেই শেষ করে ফেলছে। মানে আমি জাস্ট অবাক হয়ে তাকে আছে যে একটা মানুষ এতটা পরিবর্তন কিভাবে হতে পারে। আমি তখন বললাম, রিয়া তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে মামার বাসায় নিয়ে যাব। ও বলে, না আমি তো সেখানে যাব না, আমার জীবন থাকতে আমি সেখানে যাব না। আমি গার্মেন্টসে চাকরি করছি, আমি নাইট ডিউটি করছি, আমি মানুষের বাসায় কাজ করছি, আমি সব কিছু করছি, আমি তারপরেও বাবার বাসায় যাব না। আমি আমার বাবার বাসায় যেতে চাই না, আপনি আমাকে সেখানে দিয়েন না, আমাকে ছেড়ে দেন। আমি বললাম, তোমার হাজব্যান্ড এখন কোথায়? বলে, তা জানি না, ও কয়েকদিন পর পর আসে, এসে আমার সঙ্গে থাকে এবং থেকেও আবার চলে যায়, আবার আসে, আবার থাকে, আবার চলে যায়। তাই আমি বললাম, এটা কি তোমার কোনো জীবন হলো? এটা কি তোমার কোনো জীবনের মধ্যে পড়ে? ও তখন আমাকে বলে, আমি তো বারবারই আপনাকে বলতেছি আমার এটা কোনো জীবন নয়, আমার এটা মরণ। আর যদি এটা সত্যি জীবনের মধ্যে পড়তো তাহলে তো আমার জীবনটা এমন নষ্ট হয় না। তো আমি বললাম যে, রিয়া আমি চাই না তুমি আর ওই লম্পট লোকটার কাছে ফিরে যাও বা এই বাসা থেকে বেরিয়ে যাও। ও তখন বলে, আপনি কি চান? আমি তখন চোখটা নিচের দিকে রেখে বললাম, রিয়া আমি যেটা বলি এটা কি শুনবা? ও বলে, হ্যাঁ শুনবো। মানে আমি জানি না কেন জানি আমি তখন আমার নিজের মানে ভিতর থেকেই বলে বসলাম যে, আমি বললাম যে আমি চাই আমি তোকে নতুন একটা সংসার দিব। ও তখন আমার মুখের দিকে তাকিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিল। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, সত্যি? আমি বললাম, হ্যাঁ আমি সত্যিই বলতেছি। ও বলে, আজ এক বাচ্চা সহ আমাকে বিয়ে করবেন? আমি বললাম, আমার কোনো আপত্তি নেই যদি তোমার আপত্তি না থাকে। ও বলে, আমার আপত্তি তো কোনো সময়ে ছিল না, আগেও ছিল না, এখনও নাই, আর কখনো থাকবেও না। কিন্তু আমি আপনার জীবনটা নষ্ট করতে চাই না। আপনি আপনার মতো করে একটা ভালো সুন্দরী মেয়েকে আপনি বিয়ে করে আপনার জীবনটা সাজিয়ে নেন। আমার জীবন নষ্ট হয়ে গেছে। আমি গার্মেন্টসে চাকরি করেছি, খারাপ মানুষের সঙ্গে মিশেছি, একটা লম্পট নেশাখোরকে বিয়ে করেছি, বাচ্চার মা হয়েছে। এরপরে আপনার মতো একটা ছেলের জীবন আমি নষ্ট করতে চাই না। আমি তখন বললাম, রিয়া আমি নিজেই তোমাকে বিয়ে করে একটা নতুন জীবন দিতে চাই, প্লিজ তুমি আমাকে ফিরাই দিও না, তুমি আমার সঙ্গে থাকো। এবং এরকম করে পরে আমাকে বাসায় রাখছি। ওই রাতটা রাখার পরে আমি সন্ধ্যা রাতে মামিরে ফোন দিলাম। মামিরে ফোন দিয়ে মামিরে এই কথা বললাম। মামি আমাকে ডিরেক্টলি বলতেছে যে, আমরা এই মেয়ের কথা শুনতে চাই না, আমাদের রিয়া নামের কোনো মেয়ে নেই, আমাদেরকে উল্টাপাল্টা কথা বলো না, আর এই রিয়ার বিষয়ে আমাদেরকে ফোন দিও না। মামি মোটামুটি আমার উপরে বেশ ক্ষেপে যায় রিয়ার কথা বলার পরে। সে রাতে আমার দুই একজন বন্ধুবান্ধব থাকে, তাদের সঙ্গে এনে আমি তখন জাস্ট কলমা পরে রিয়াকে ওখানে বিয়ে করি। এবং বিয়ে করার পরে তখন কিন্তু আমি আমার মানে একটা চাকরি করতাম, একটা মাল্টিপারপাস কোম্পানিতে চাকরি করে অনেক ভালো টাকা বেতন পাই, এবং বেতনও ভালো ছিল, চাকরিটাও ভালো ছিল, এবং আমার জীবনযাত্রা বেশ উন্নত ছিল। তারপরে তারে আমি বিয়ে করি। বিয়ে করার পরে একটা বাসা ভাড়া করি। সে বাসায় আমি, আমার বউ রিয়া এবং তার যে সন্তান রুহিসহ আমরা এক বাসায় থাকতাম। তো আমি দেখতাম কি ভাই জানেন, ওর জীবনটা তো পুরো নষ্ট হয়ে গেছে। ও সারাক্ষণ বাসার মধ্যে বসে থাকতো, কারোর সঙ্গে কথা বলতো না, চুপচাপ বসে থাকতো, কান্না করতো। এবং ওর দিকে দেখলেই না মানে ওর মুখের দিকে তাকালেই কলিজাটা ছিঁড়ে যেত, মনে হয় যেন পুরো অন্ধকার ওর জীবনে নেমে আসছে। তা আমি ওকে কী করব, এই অন্ধকার জীবন থেকে একটা স্বর্ণালী সকাল দেওয়ার চিন্তা করতেছি যে ওকে আমি ভালো করব। তো মানে চিন্তা করলাম যে কিভাবে ভালো করা যায়। তো আমি ওকে নিয়ে ঘুরতে চাইতাম, এখানে সেখানে ঘুরতাম, শপিং করাই দিতাম। দেখতাম আসলে কোনো কিছুর প্রতি ওর কোনো টার্গেট নাই, আর যে শপিং করবে বা একটু ঘুরবে টুরবে মানে কোনো কিছুর প্রতি ওর কোনো কিছু যায় আসে না। কেমন চিনি একটু আপনার এক কথায় বলতে গেলে শিকলি টাইপের হয়ে গেছে। ওর ভিতরে কোনো রসকস নাই, কোনো রোমান্টিকতা নাই, এবং এক কথায় বলতে গেলে একটা অন্যরকম মানুষও তখন হয়ে গেছিল। আমি তখন বললাম যে, রিয়া চলো না আমরা এখানে ঘুরতে যাই, ওইখানে ঘুরতে যাই। না, ও কোথাও যাবে না। তখন ভাই হয়েছিল কি, ফেসবুক বের হয়েছিল। তো ফেসবুক বের হওয়ার পরে আমি তখন ওকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিই, মোবাইল ফোন কিনে দিই। এবং মোবাইল ফোন কিনে দিই শুধু ওর মনের ভিতরের আপনার আনন্দটাকে জাগ্রত করার জন্য, ওকে হ্যাপি রাখার জন্য, ওকে ভালো রাখার জন্য একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিই। তখন কিন্তু একটা ফোনের অনেক দাম, একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের বেশ দাম। তো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটা আমাকে কিনে দিই। কিনে দেওয়ার পরে আমি ওর ছবি ওঠাই, মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সুন্দর সুন্দর ছবি ওঠে, এবং এই ছবিগুলো ফেসবুকে আপলোড করি। তো ফেসবুকে আপলোড করি এবং ও আর আমি একসঙ্গে অনেক ছবি ওঠাই। এই ছবিগুলো তখন ফেসবুকে আপলোড করতে থাকি। এবং এভাবে যখন ফেসবুকে ছবি আপলোড করি, আমাদের দুজনের একটা আইডিয়া আছে, ওর পার্সোনাল একটা আইডিয়া আছে।
এরকম করে ছবি আপলোড করি, ছবিতে কমেন্ট হচ্ছে, মানুষ লাইক করতেছে, শেয়ার করতেছে, এবং ও তখন আস্তে আস্তে করে একটু পরিবর্তন হতে থাকে। মানে এই যে ছবি উঠানোর সময় ও একটা এক্সাইটেড মোমেন্টে থাকে এবং সুন্দর করে একটা লুক দিয়ে ছবিটা উঠায় এবং এইটা আবার ফেসবুকে আপলোড করে এবং অনেক মানুষ এই ছবিটা দেখে। তা সব কিছু মিলিয়ে ও তখন আস্তে আস্তে করে ওর অন্ধকার জীবনটা ছেড়ে একটু একটু করে আলোর পথে হাঁটতে শুরু করে। আমার কাছে তখন মনে হলো যে খুব কম সময়ে রিয়া হয়তো কভার করে তার সান্নিধ্য জীবনে পৌঁছে যাবে, যেটা তার টার্গেট ছিল বা যেটা তার সুন্দর জীবন ছিল, যেটা সে ফেলে এসেছে, সে জীবনে সে আবারও ফিরে যাবে। আসলে রিয়ার ওই স্বাভাবিক জীবনে ফিরে যেতে খুব বেশি দিন সময় লাগেনি। অল্প সময়ের মধ্যে রিয়া আবারও মডার্ন হয়ে গেল, মডার্ন জামা কাপড় পরতো, সবার সঙ্গে ভালো করে কথা বলতো এবং কেমন জানি ওর ভিতরেই যে একটা খারাপ আত্মা ছিল এটা আস্তে আস্তে করে মরতে শুরু করে। রিয়া যতই মডার্ন হচ্ছে, যতই সুন্দর হচ্ছে বা যতই যা করতেছে, কিন্তু কোনোভাবেই ওর বাবা মা ওকে আর মেনে নিচ্ছে না। ওর বাবা মায়ের একটাই কথা যে রিয়া নামের কোনো মেয়ে তাদের নাই এবং তারা রিয়া নামের কোনো মেয়ের কথা আমার মুখে শুনতেও চায় না। এরকম করে তখনও ফেসবুক আইডি চালাইতো, ওর পার্সোনাল একটা আইডি ছিল, আমার একটা আইডি ছিল। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতে কাটতে হঠাৎ করে ও মাঝে মাঝে দেখতাম কি একটা আননোন নাম্বার বা আননোন কোনো একটা মেসেজে ও বারবার মানে করতো, মানে মেসেজ করতো একটা অপরিচিত নাম্বারে। তো আমাকে দেখলে পরে স্কিপ করে ফেলতো, মানে আমাকে দেখলে লুকিয়ে ফেলতো। তো লুকিয়ে ফেলতো বা কথা বলতো না। আমি প্রথমে ভাবছিলাম যেটা সম্ভবত ওর হাজব্যান্ড রাফি হবে। একদিন রাতেরবেলায় খাবার খাচ্ছিলাম ওর আমি একসঙ্গে, খেতে খেতে আমি বললাম যে আর এই কী বলে রিয়া, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? ও বলে করো। আমি বললাম দেখো, এখন তো খাবার খাচ্ছি, খাবার খাওয়া আর কোরআন পড়ার সমান কথা, তো তুমি কিন্তু আমার কাছে মিথ্যা কথা বলবা না। ও বলে না, আমি মিথ্যা বলবো না। আমি বললাম আচ্ছা রিয়া, তুমি কি তোমার হাজব্যান্ড রাফির সঙ্গে কোনো যোগাযোগ করো? ও বলে না তো, কেন, রাফির কথা আসতেছে কেন? আমি বললাম না, আজকে এত মাস পরেও আমি আসলে জানতে চাই যে রাফির সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে কি না। ও বলে না, আমার রাফির সঙ্গে কোনো সম্পর্ক নাই, আমি সম্পূর্ণ ভালো আছি। আমার কেন রাফির সঙ্গে সম্পর্ক থাকবে, আমি তো বিয়ে করছি, আমার হাজব্যান্ড আছে, সো এখানে রাফি কেন আসবে? আমি বললাম যদি রাফির সঙ্গে সম্পর্ক নাই থাকবে তাহলে গোপনে গোপনে মোবাইল ফোনে তুমি কার সঙ্গে সেটিং করো, কার সঙ্গে মেসেজ করো, আমাকে দেখলে মোবাইল হাইড করে ফেলো, লুকিয়ে ফেলো, মানে এই পার্সনটাকে। তখনও আমার দিকে একটা হাসি দিয়ে বলতেছে আচ্ছা তুমি এটা সন্দেহ করছো, তুমি তোমাকে ডিরেক্টলি বলতে পারো, রাফিকে কেন টেনে আনতেছো? আমি বললাম না, আমার কাছে মনে হলো যে তুমি আমার কাছে কোনো কিছু হাইড করতেছো, এই জন্য আমি বললাম আর কি। ও বলে না, আমি না আমার বাবার সঙ্গে কথা বলি। তাই আমি বললাম যে তুমি তোমার বাবার সঙ্গে কথা বলো, মানে কি, তোমার বাবা পাইলা কই? ও বলে হ্যাঁ, আমি আমার বাবার সঙ্গেই কথা বলি। তখন আমি ভাবছিলাম কি জানেন, ও সম্ভবত গোপনে গোপনে ওর মামার টেক্সট করে মামার সঙ্গে মনে হয় কথা বলে, হয়তো মামা আমার কাছে বলে না, মামা লজ্জা পায়, এই জন্য আমি আর ওর কোনো কিছু বলি না, মানে আমি আর কোনো বাধা দিলাম না। এভাবে প্রায় 4 থেকে 5 দিন পরে একদিন একটা সুপার মার্কেটে হঠাৎ করে মামার সঙ্গে আমার দেখা। মামা মামি তারা কিন্তু জানে যে আমি রিয়াকে বিয়ে করছি বা আমি রিয়ার সঙ্গে আছি, তারা রিয়াকে মেনে নিবে না। সো এটা হচ্ছে আলাদা বিষয়। মানে ওই মানে শপিং মলে দেখা হওয়ার পরে আমাকে সালাম দিলে, উনি উত্তর দিল। আমি বললাম মামা ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছি। আমি বললাম মামা একটু কথা বলবো? বলে হ্যাঁ কী বলবো বলো। মানে উনি আমাকে ওই গুরুত্ব দেখে আমার সঙ্গে কথা বলে না, মানে ওনারও কথা একটা যে আমি কেন রিয়াকে বিয়ে করলাম, ও খারাপ হয়ে গেছে, আরও খারাপ হইতো, আমাকে বিয়ে করলাম কেন। এবং আমার ওই খালাতো বোন যে রিয়াকে টাকা দিছে এটা জানার পরে মামা ওই আমার ওই খালাতো বোনের সঙ্গে মানে পুরো সম্পর্কে ছিন্ন করে ফেলে। আমার ওই খালাতো বোনের সঙ্গে কোনো কথাই আমার মামা আর বলে না। তাই বললাম যে মামা আপনি আমার উপর রাগ দেখাইতেছেন, আমি তো জানি আপনি গোপনে গোপনে রিয়ার সঙ্গে কথা বলেন, আমার সামনে বললে কি হবে মামা, আমি কোনো কিছু মনে করব না। এটা বলা মাত্রই মামা তখন প্রচণ্ড রকমের ক্ষেপে যায়, আমার দিকে চোখ রাঙিয়ে বলতেছে কি বললি তুই? আমি রিয়ার সঙ্গে কথা বলি মানে আমি কেন ওই বিয়াদব মেয়ের সঙ্গে কথা বলবো? আমি বললাম কি বলেন, আপনি রিয়ার সঙ্গে কথা বলেন না মেসেঞ্জারের মাধ্যমে? মা বলে না, আমি কোনো রিয়া ফিয়ার সঙ্গে কথা বলি না, তুই এইসব বিষয়ে আমার সঙ্গে কথা বলবি না। এইটা বলে মামা তখন প্রায় অনেকটা রাগ করে এখান থেকে চলে গেছে। তখন আমার মনে প্রশ্ন জাগলো যে ব্যাপার কি, তাহলে রিয়া কথা বলে কার সঙ্গে? তা এটা বলার পরে আমি আবার ওর কাছে গেলাম। যাওয়ার পরে আমি বললাম যে আচ্ছা রিয়া, তুমি আমাকে সেদিন ভাত খাওয়ার সময় বললা যে তুমি তোমার বাবার সঙ্গে কথা বলো, বাট মামার সঙ্গে আজকে আমার দেখা হলো। আমি মামাকে জিজ্ঞেস করলাম, মামা তো আমাকে বলতেছে মামার সঙ্গে তোমার কোনো যোগাযোগই নেই, তাহলে তুমি এই মিথ্যা কথাটা কেন বললা? ও বলে মানে কি, এটা কি তুমি আব্বুকে জিজ্ঞেস করছো? আমি বললাম হ্যাঁ জিজ্ঞেস করছি। তো বলি ছি, এটা কেন জিজ্ঞেস করলো, আমি তো আব্বুর সঙ্গে কথা বলি না। তাই আমি বললাম তা আব্বুর সঙ্গে কথা না বললে তোমার অন্য মামা কোত্থেকে, মানে তোমার অন্য বাবা কোত্থেকে আছে? আমি জানি তোমার বাবা একটা। ও বলে না, তাহলে তুমি কি শোনো,
আমাকে বলতেছে অলিভার, একজন লোকের নাম বলে যে অলিভার একজন আমেরিকার সিটিজেন অলিভার, এবং ওই লোকটা নাকি তাকে মেয়ে ডাকছে। আমি তখন বললাম যে অলিভার কোনো একটা লোক তোমাকে মেয়ে ডাকছে, তুমি তাকে বাবা ডাকছো, তার সঙ্গে চ্যাটিং করো, তুমি লোকটাকে চিনো? বলে না, আমার ফেসবুকে পরিচয়। তখন আমার কাছে একটু সন্দেহ লেগে গেলো যে না, এখানে কোনো একটা ঝামেলা হতে পারে, কারণ বেশিরভাগ অপকর্মগুলো তখন ফেসবুকেই হইতো, যায় ঝামেলাগুলো। আমি তখন বললাম দেখি তো তার সঙ্গে কী কথা বলো, তার কাছ থেকে ফোনটা নিয়ে নিলাম এবং নিয়ে নেওয়ার পর তাদের চ্যাট লিস্টগুলো আমি তখন চেক করলাম, করে দেখতেছি যে এই লোকের সঙ্গে রিয়া অনেক কথা বলছে। এবং প্রথম দিকটা এরকম ছিল যে এই লোকটা রিয়াকে মেয়ে ডাকতো এবং সে বলতেছে যে রিয়ার মতো করে তার একটা মেয়ে ছিল, বাট সেই মেয়েটার সঙ্গে তার এখন সম্পর্ক নাই এবং সেই মেয়েটা এখন তার বাবা ডাকে না এবং সে রিয়াকে মেয়ের মতো জানে। এরকম করে রিয়ার সঙ্গে অনেক মেসেজ করেছে এবং কিছু কিছু মেসেজ আমি বাংলাও দেখতে পাচ্ছি। তখন আমার কাছে মনে হলো যে না, এটি একটা প্রতারণা, মানে নিশ্চিতের একটা প্রতারণা এবং আমার বউর সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আমি তখন রিয়াকে বললাম যে রিয়া, তুমি তো এটা ভুল করতেছো এবং আমার কাছে মনে হয় যে তোমার সাথে তোমাকে বোকা বানানো হচ্ছে। এটা আসলে কোনো বাঙালি মানুষই হবে এরকম ফরেনিয়ারদের ছবি দিয়ে এটা করতেছে। এবং লোকটার ছবিতে আমি যা দেখলাম যে রিয়াকে মা ডাকে বা রিয়াকে মেয়ে ডাকে, বাট এই লোকটার বয়স যে একেবারে বেশি তাও কিন্তু নয়। আমি ওরে বললাম যে তুমি এই লোকটার সঙ্গে আর কথা বলবা না, মানা করছি। মানা করার পরেও না ভাই, ও আবার এই লোকটার সঙ্গে কথা বলতো, ও মেসেজ করতো, লোকটাও মেসেজ করতো, মানে আমার নিষেধ ও মানে নাই। না মানার পরে আমি একটু রেগে গেলাম, রেগে গিয়ে বললাম যে দেখো, তোমার তো এটা বাবা হয় তাই না? ও বলে হ্যাঁ। তো বললাম যদি তোমার বাবা হয় তাহলে কি আমি তোমার বাবার সাথে একটু কথা বলতে পারি? ও বলে অবশ্যই পারো, কেন না, আমার বাবার সঙ্গে তুমি কথা বলবে, এটা তো বেশ ভালো কথা, আজকে বলবা? আমি বললাম হ্যাঁ, এখনই বলবো। তো বলার পরে তখন সে ওই লোকটারে কল দিল, আমেরিকান ওই লোকটারে কল দিল। কল দেওয়ার পরে আমি তখন তার সঙ্গে কথা বললাম, সুন্দর করে কথা বললাম, জানতে পারলাম সে মুসলিম। আমি তখন তারে সালাম দিলাম এবং সেও আমাকে সালামের উত্তর দিল। আমি তখন বললাম যে মানে ইংলিশেই কথা বলতেছিলাম, জিজ্ঞেস করলাম, সেই উত্তর দিল। এবং আমি জানতে পারি সে আমাকে বলল যে তার মা হচ্ছে বাঙালি, মানে তার মা হচ্ছে বাংলাদেশি এবং তার বাবা হচ্ছে আমেরিকান, এবং তার মার সঙ্গে তার বাবার বিয়ে হলে পরে সে দুনিয়াতে আসলে পরে তার মা নাকি তার বাবাকে ছেড়ে দেয় এবং ছেড়ে দিয়ে চলে যায়, তার কাছে আর কখনোই আসে না। এবং এরপরে সে বাবার কাছে বড় হয় এবং একটা পর্যায়ে সে বিয়ে করে, এবং বিয়ে করার পরে আমার ওয়াইফের মতোই দেখতে একটা মেয়ে নাকি তার হয়, এবং সেই মেয়েটা নাকি তার সঙ্গে থাকে না, চলে যায়, এবং এই জন্য আমার ওয়াইফকে সে মেয়ে ডাকতেছে। আমার কাছে ভাই কথাবার্তাগুলো না কেমনটা খুব একটু অন্যরকম, মানে এলোমেলো মনে হচ্ছে যে না, এটা মনে হয় কোথাও না কোথাও একটা ঘাটতি আছে, এখানে মনে হয় কোথাও না কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। এই লোকটাকে আমার তখন বিশ্বাস হচ্ছিল না। আমি যতই আমার বউকে সতর্ক করতাম যে তুমি এই লোকটার সঙ্গে কথা বলো না, লোকটা আমার কাছে মানে মোটেও ভালো মনে হচ্ছে না যে তুমি এটা করো না, বাট আমার বউ না আমার কোনো কথা শুনতো না। আমি কোনো একটা কথা বললে সে আমার কথাটাকে ওভাবে মূল্যায়ন করতো না, মানে আমি যে তার হাজব্যান্ড এবং হাজব্যান্ড হিসেবে ন্যূনতম সম্মানটুকু আমি তার কাছে পাইতাম না। তো ঠিক আছে, আমি মানে ওই সময়টাতে একটু এরকম করতো আর কি। তো এই লোকের সঙ্গে কথা বলে, চ্যাটিং করে, এটা করে সেটা করে, এরকম করে প্রায় বেশ অনেকগুলো দিন কেটে গেছে। তাদের দুজনের মাঝে মোটামুটি প্রায় অনেকটা ক্লোজিং একটা সম্পর্ক হয়ে গেছে। প্রতিদিন তারা ফোনে কথা বলে ঘন্টার পর ঘন্টা, এবং বলে বাপ মেয়ে, কিন্তু তাদের কথাবার্তার ধরন দেখে এটা কিছুই মনে হয় না। এমন করতে করতে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন আমাকে বলতেছে আমি পাসপোর্ট করব। আমাকে বলে, আমি বললাম পাসপোর্ট করবা কেন? ও বলে আমি আমার বাবার কাছে যাব। তুমি কি পাগল হয়ে গেলে নাকি রিয়া? কী বলতেছো তুমি তোমার বাবার কাছে যাবে? এটা তোমার কেমন বাবা, যারা তুমি দেখো না, জানো না, শোনো না, ফেসবুকে একটা লোকের সঙ্গে কথা বললা এবং কথা বলার পরেই তুমি তার কাছে চলে যাবা? এরা আমেরিকান নাগরিক, ওরা নিয়ে তোমাকে বিক্রি করে দিবে, তুমি কেন তারে বিয়ে করবা? এসব উল্টাপাল্টা কথা বললো না। ও তখন আমাকে একটা কথাই বলতেছে যে না, এই লোকটা অনেক ভালো এবং সে আমাকে মেয়ে ডাকছে, আসলেই সে আমাকে মেয়ে ডাকছে, আমি তার মেয়ের মতো, সে আমাকে আমেরিকাতে নিতে চায়, আমি তার কাছে চলে যাব। তখন আমি বুঝলাম যে না, আসলে রিয়াকে আটকানো বেশ দায় হয়ে যাচ্ছিল। আমি তখন এই ঘটনাগুলো আমার মা ও মামিকে বলি এবং মামিকে জোর দিয়ে বললাম যে মামি, রিয়া তো এরকম এরকম করতেছে, ও তো চলে যাবে, ওরে আপনি ঠেকান। তো মামি পর্যন্ত আমার বাসায় আসছে, মানে এই ঘটনার পরে আইসা মামি ওরে বলতেছে যে রিয়া, এগুলো কী শুরু করলি তুই? এখন তো আরিয়ান তোরে বিয়ে করছে, আরিয়ানের সঙ্গে আছিস, তাহলে কেন তুই বিদেশি লোকের সঙ্গে কথা বলতেছিস? ওমা ওর মার সঙ্গে খারাপ ব্যবহার করতেছে, মানে মামির সঙ্গে খারাপ ব্যবহার করে, যে তোমরা তো আগে আমার দাম দাও নাই, মূল্য দাও নাই, এখন কেন আসছো, আমার বাসায় আইসো না, এরকম করে জোরাজোরি করতেছে। করতে করতে একটা সময় সেই লোকটার কাছে চলেই যাবে, তারা বাবা ডাকছে, এই ডাকছে, সেই ডাকছে, চলে যাবে। আমি তখন তারা আটকাইতেছে, মানে বাধা দিচ্ছি এবং সে লাস্ট পর্যন্ত বলতেছে যে ঠিক আছে আমি যাব না, তুমি আমাকে পাসপোর্টটা করাই দাও, আমি যাব না। এবং পাসপোর্ট করানোর কথা যখন সে বলল, আমি তখন ওই পাসপোর্টও তাকে করাচ্ছি না।
এমন করতে করতে সংসারে খুব অশান্তি হচ্ছে, মানে অনেক অশান্তি, শান্তি নেই। একবার যে আমি শান্তি থেকে মানে শান্তি ফিরিয়ে আনার জন্য তার প্রস্তাবে রাজি হলাম যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মানে করাবো, ঠিক আছে তাহলে তুমি মানে পাসপোর্ট করো। ও এখন মেয়ের পাসপোর্টও করবে, মানে ওর রুহির পাসপোর্টও করবে। আমি যে না, তুমি রুহির পাসপোর্ট করতে পারবা না, তুমি করলে তোমার পাসপোর্ট করো। বাট রুহি আমাকে এত ভালোবাসতো, যদিও রুহির বাবা ছিল রাফি, কিন্তু রুহি আমাকে এত ভালোবাসতো যে রুহির গোটা দুনিয়াটা একদিকে ছিল, আমি একদিকে ছিলাম, আমাকে ছাড়াও কিচ্ছু বুঝতো না। নারিয়া বলতেছে ও রুহির পাসপোর্ট সহ করবে, এবং আমার পুরো অবাধ্য হয়ে গেছে, এবং আমার সম্পূর্ণ অবাধ্য হয়ে ও রুহির পাসপোর্টটা সহ করে। এবং পাসপোর্টটা করার পরে ও বলতেছে ওই লোকের কাছে চলে যাবে। এবার আমি মানে একরকম বাধ্য হয়ে গেছিলাম, মানে পুরো বাধ্য হয়ে একটা সময় আমি ডিসিশন নিলাম যে ওকে তো আমার পাওয়া যাবে না, তো চলে যাবে। ভাই আমি ওই ঘরের মধ্যে ওরা আটকায় ফেলে, মানে বাইদা ফেলে, ওর ঘরের মধ্যে আমি বাইদা ফেলি, বাইদা রাখেও আমি ঘর থেকে বেরোতে দিই না। আমি তখন অফিসেও যাই না, কাজও করি না, আমি তখন ঘরেই বসে থাকি। মানসিকভাবে তখন প্রচুর ডিপ্রেশনে পড়ে গেছিলাম। ওরে ঘরের মধ্যে বেঁধে রাখি যে তুমি ঘর থেকে বেরোতে পারবা না, তুমি ঘরের মধ্যেই থাকবা, তুমি ঘর থেকে বেরোতে পারবা না, এরকম করতেছে। ও কান্নাকাটি করতেছে, লোকের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছে না, যোগাযোগ করতে পারতেছে না, মানে প্রচুর কান্নাকাটি করতেছে। এরপর একটা সময় আমাকে বলে যে শোনো, আমি তোমারে বলতেছি আমি আমেরিকায় গিয়ে আমি ওই লোকটার কাছে যাব না, এবং আমি ওই লোকটার কাছে যাব না, আমেরিকাতে গিয়ে তোমাকে নিয়ে যাব। এরপর আমাদের সংসার অভাব থাকবে না, আমাদের রুহির জীবনটা সুখের হবে, তুমি আমার কথা শোনো। তখন আমার হঠাৎ করে নিজে নিজেই বলতেছে যে আমাদের আরেকটা দুঃসম্পর্কের খালা আছে, মানে খালা আছে একটা দুঃসম্পর্কের, ওই খালা আবার আমেরিকাতে থাকে। তো ওই খালার নাম হচ্ছে নিজুমা, মানে আমরা সবাই তাকে ঝর্ণা খালা বলি আর কি, অনেকে নিজুমা বলে, তা আমরা ঝর্ণা, ও নিজুমা বলে। ও বলে কি আমি নিজুমা খালার কাছে চলে যাব, এবং তুমি খালারে ফোন দাও, খালারে বলো এয়ারপোর্টে আসতে, আমি ওই এয়ারপোর্টে গিয়ে খালার সঙ্গে চলে যাব। আমি লোকের কাছে যাব না, আমি জাস্ট এই লোকের ভিসার মাধ্যমে আমি আমেরিকাতে যেতে চাই। ওর এই কথাবার্তাগুলো শুনে আমার কাছে কিছুটা বিশ্বাস হলো যে না, ও ভালো পথেই হাঁটতেছে। আমি তখন এই নিজুমা খালার সঙ্গে কথা বললাম, খালারে জানালাম যে খালা এমন এমন ঘটনা। খালা আমাকে ডিরেক্টলি বলতেছে খবরদার এই কাজ ভুলেও করিস না, তোর বউকে ওই সাদা চামড়া লোকের কাছে পাঠাইস না, এই লোকগুলো খুব খারাপ হয়, তারা মিডিল ইস্ট সহ বিভিন্ন অনুন্নত বা একটু দুর্বল গরিব দেশ থেকে বিভিন্ন মেয়েদেরকে নিয়ে এসে আমেরিকাতে এসে দেহ ব্যবসা করায় বা খারাপ কাজ করায়, এগুলো হবে না, তুই ভুলেও কিন্তু এই কাজ করবি না। আমি তখন বললাম যে মামি আমি তো আমার বউরে মানাইতে পারতেছি না, আমি কি করব। তো এবার মামির সঙ্গে কথা বলাই, মানে ওই খালার সঙ্গে কথা বলাই দিছি, এবং দেওয়ার পরে ওই তখন কথা বলে বলতেছে যে খালা আমি কি আপনার কাছে চলে যাব, আমি এই লোকের কাছে যাব না, জাস্ট এই লোক যদি আমার ভিসাটা প্রসেস করে দেয়, আমি জাস্ট এই লোকের মাধ্যমে যাবো, আমি খালা আপনার কাছে চলে যাব। এইগুলো বলে ও কান্নাকাটি করতেছে। পরে খালা একটা সময় আমারে বলে যে আরিয়ান যদি সত্যিই তোমার বউ এয়ারপোর্ট থেকে ওই লোকের সঙ্গে না যায় তাহলে কিন্তু প্রবলেম নাই, আমি এয়ারপোর্টে ওয়েট করব, এবং তাকে বলো যে সে যেন এয়ারপোর্টে নেমে লোকটার সঙ্গে কোনো কন্ট্রাক্ট না করে, এবং সে যেন আমার সঙ্গে কন্ট্রাক্ট করে এবং আমার কাছে চলে আসে, তুমি তার এটা শিখিয়ে দাও। আমি তখন তারে বললাম যে রিয়া তুমি কি এরকম করতে পারবা, যে তুমি ওই খালার সঙ্গে কথা বলবা, এবং খালার সঙ্গে কথা বলে তুমি ডিরেক্টলি খালার বাসায় চলে যাবা, এই লোকটার কাছে যাবা না। আমাকে বলে কি আমি ওয়াদা করতেছি আমি ডিরেক্টলি খালার কাছে চলে যাব। তখন আবার বিশ্বাস হলো যে না, ও হয়তো এরকম খারাপ কিছু করবে না, ও খালার বাসায় চলে যাবে। এই বিশ্বাসটা থেকে আমি তখন তারে বললাম যে ওকে ফাইন, ঠিক আছে, তাহলে কিন্তু আমি তোমার যাওয়ার ব্যবস্থা করব। ওই যে ঠিক আছে। তারপর আমি এই লোকের সঙ্গে ওরা আবারও কন্ট্রাক্ট করাই দিলাম। এবার আমি নিজেই কন্ট্রাক্ট করাচ্ছি, মানে ওই মানে অলিভার লোকটার সঙ্গে। তো অলিভার সঙ্গেও তখন আবারও কথা বলে, এবং লোকটার সঙ্গে কথা বলে, লোকটাও কথা বলে, তার পাসপোর্টের স্ক্যান কপি পাঠালো বা সব কিছু পাঠালো, এবং অল্প সময়ের ভিতরে তার মানে ভিসা প্রসেস হয়ে গেল, এবং সে অ্যাম্বাসির ডেটও পেয়ে গেল। আমি ঠিক জানি না যে এত দ্রুত সময়ের ভিতরে কিভাবে সম্ভব, এবং এত অল্প সময়ের ভিতরে সে কীভাবে এটা ঠিক করে ফেললো। যাই হোক, একটা সময় ও তখন অ্যাম্বাসি ফেস করে, এবং অ্যাম্বাসি ফেস করার পর ও তখন ভিসা হয়ে যায়। ও আর ওর মেয়ের দুজনের বিষয়ে হয়। ও মেয়েটাকে নিয়ে যাবে, মানে রুহিকে নিয়ে যাবে। তো রুহি কিন্তু আবার আমাকে ছাড়া থাকে না। আমি ওরে বলি যে তুমি যে রুহিকে নিয়ে যাবা, রুহি তো তোমাকে ছাড়া, মানে রুহি তো আমাকে ছাড়া থাকবে না, এবং রুহি তো তোমাকে মানে মানে আমাকে অনেক ভালোবাসো, তো আমাকে ছাড়া একা একা যাবে না। ও বলে আরে অল্প তো অল্প কয়েকদিন আমার সঙ্গে থাকবে, এরপরে আমি তোমার বিষয়টা প্রসেস করব, তোমাকেও নিয়ে যাব, তারপর তো আমরা দুজনে একসঙ্গেই থাকতেছি, এরপর তো আর কোনো প্রবলেম নাই, আমি তো দুজনে একসঙ্গেই থাকবো। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, মানে ও যা যা আমাকে বলতেছে আমি ও সব কথাই বিশ্বাস করতেছি, ও যেভাবে বুঝাচ্ছে আমি ওভাবেই বুঝতেছি, আমি কোনো কথা প্রতিবাদ করি না যে না রিয়া এটা এরকম না, এটা ওরকম কোনো কিছু বলি না। তো যাই হোক, তারপরে ওর ভিসা হয়ে গেল, এবং হয়ে যাওয়ার পর ওর মেয়েকে নিয়ে তখন ফ্লাইটের পালা, মানে ও ফ্লাইট যেদিন করবে
আল্লাহর কি হুকুম আর কি, ওই দিন মানে ওর যেদিন ফ্লাইট এর আগের দিন থেকে আমার মেয়ের কন্ডিশনটা বেশ খারাপ, মানে রুহির কন্ডিশনটা বেশ খারাপ, মেয়ের বারবার বমি করতেছে এবং খুব বাজে একটা অবস্থা। আমি তখন তারাই বললাম যে বাংলাদেশ থেকে আমেরিকার এত দূরের একটা ফ্লাইট, তুমি কীভাবে এই মেয়েটাকে নিয়ে এত দূরের একটা ফ্লাইটে চলে যাবা? এই মেয়েটা তো কান্নাকাটি করবে, বা ও তো অসুস্থ, ও তো প্রায় মানে মরে যাওয়ার মতো অবস্থা, এমন তো অবস্থা তুমি এটা থাকবে না, তুমি এটা করো না। ও তখন আমার বলতেছে কি যে না না না, কিচ্ছু হবে না, আমি ওর সঙ্গে করে নিয়ে যাই এবং পরে আমি তোমাকে নিয়ে যাবো, এগুলো বলতেছে। মানে মেয়েটা যে মারা যাবে এমন একটা অবস্থা, কিন্তু ওই মেয়েটা অসুস্থ সেটা বুঝতেছে না, যে মেয়েকে নিয়েই যাবে এমন একটা অবস্থা। তো যাই হোক, এমন করতে করতে ও তখন করলো কি, মানে ইমিগ্রেশনে যখন চলে গেছে, ইমিগ্রেশন ক্রস করে ফেলে, আমার এখান থেকে বিদেশি ইমিগ্রেশন ক্রস করে ফেলে, এবং ইমিগ্রেশন ক্রস করার পরে ও তখন আমাকে ফোন দিতে আসে ভিতর থেকে, বারবার ফোন দিয়ে বলতেছে যে তুমি একটু বাইরে আসো, বাইরে আসো, এমন এমন ঘটনা, মেয়ের মুখ থেকে নাকি রক্ত বেরোইতে আসে, মানে বমি করতেছে এবং বমির সঙ্গে রক্ত বেরোইতে আসে। তো যাই হোক, আমি এয়ারপোর্ট পুলিশকে রিকোয়েস্ট করে আমি তখন ভিতরে ঢোকার পর দেখলাম যে মেয়ের অবস্থা খুব খারাপ, এবং সে ভূমির সঙ্গে রক্ত বেরিয়েছে, চোখ টোক টানা দিয়ে ফেলতেছে। ও বলে আমার মেয়ে তো মারা যাবে, তুমি ইমিডিয়েটলি আমার মেয়েকে হসপিটালে ভর্তি করো, তুমি বোর্ডিং পাস ক্যান্সেল করো ওর হসপিটালে নিয়ে যাও এবং আমি চলে যাই, এবং এরপরে তুমি ওকে তারপর আবার পাঠাই দিও, এখন তুমি ওকে নিয়ে যাও। আমি তখন বললাম যে রিয়া, তুমি কি বলতেছো? এই মেয়েটাকে এমন অবস্থার মধ্যে রেখে তুমি চলে যাবা? এই অবস্থার মধ্যে মেয়েটাকে রেখে চলে যাওয়াটা কি তোমার ঠিক হবে? ও বলে হ্যাঁ হ্যাঁ ঠিক হবে না কেন, আমি চলে যাই, এরপরে মানে তুমি মেয়েরা পাঠিয়ে দিও। মানে ও নিজেও যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এক কথা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো আমি যে ঠিক আছে, তখনও চলে গেছে, আমি মেয়েটাকে নিয়ে ডিরেক্টলি এনে তখন হসপিটালে ভর্তি করাই। প্রায় 14 দিন ধরে আমার মেয়েটা হসপিটালে ছিল, মানে কতটা অসুস্থ ছিল বুঝতে পারেন, যে 14 দিনও হসপিটাল। আমার কিন্তু আর কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, মানে রিয়ার ঘরে আর কোনো বাচ্চা কাচ্চা হয় না, ওই যে আরোহী হয়েছে, আরোহীর সঙ্গে তখনও মানে আছি আর কি। যাই হোক, এমন করেই সময়গুলো কাটতেছে, দিন রাতগুলো কাটতেছে, ও তখন চলে গেছে এবং চলে গিয়ে আচ্ছা এখানে হচ্ছে সবচেয়ে বড় ঘটনা, ওই এয়ারপোর্ট থেকে নামার পরে আমি আমার খালারে জিজ্ঞেস করলাম যে খালা কী ব্যাপার, রিয়া কি গেছে? খালা বলতেছে রিয়া যায় নাই, মানে রিয়াকে পাওয়া যাচ্ছে না, মানে রিয়া আসে নাই, মানে যেই ফ্লাইটে রিয়া গেছে ওই ফ্লাইট থেকে নামার পরে রিয়া খালার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করে নাই। তো খালার সঙ্গে কন্ট্যাক্ট করে নাই পরে আমি ভাবছিলাম যে না, রিয়ার সম্ভবত কোনো একটা বিপদ হয়েছে এবং ও এরকম আর কি, আমি তো খুব টেনশনে পড়ে গেছিলাম। তখন আমি ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং মেসেজ করলে ও জাস্ট আমাকে একটা রিপ্লাই দেয়। রিপ্লাই কী লিখে জানেন? আমি ঠিক আছি, তুমি টেনশন করো না। আমি তখন ওকে আরও অনেকগুলো মেসেজ করেছি, কি তুমি ঠিক আছো, তুমি কোথায় আছো, তুমি খালার কাছে যাও নাই কেন? একটা পর্যায়ে আমাকে টেক্সটে রিপ্লাই দেয় যে তুমি যে লোকটাকে ভুল বুঝেছিলা যে সে আমার ক্ষতি করবে, আমার এই করবে সে করবে, আসলে লোকটা এরকম কেউই না, লোকটা যথেষ্ট ভালো, আসলে সে আমাকে মেয়ের মর্যাদা দিয়েছে, আমি তার বাসায় আসছে। তাই আমি বললাম যে আমি বিশ্বাস করি না, যে আমার মনে হচ্ছে যে মেসেজগুলো অন্য কেউ করতেছে, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। ও তখন বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে ফোন করো। তখন আমি মেসেঞ্জারে কল দিলাম, ও তখন কলটা রিসিভ করছে। রিসিভ করার পরে আমার বলতেছে এবার বিশ্বাস করলে তো যে আমি ভালো আছি? আমি বললাম রিয়া, তুমি এয়ারপোর্টে নেমে খালার সঙ্গে যোগাযোগ করো নাই কেন? ও বলে আমার খালার বাসায় যেতে ইচ্ছে করে নাই, আমি এই জন্য খালার সঙ্গে যোগাযোগ করিনি। তাই আমি বললাম তুমি খালার সঙ্গে যোগাযোগ করলো না, তুমি যে লোকটার কাছে চলে গেলা, এই লোকটা কতটুকু ভালো বা কি, তোমার তো ক্ষতি হতে পারে। ও বলে আরে না, আমার কোনো ক্ষতি হবে না, লোকটা আমাকে বেশ ভালোভাবেই রাখছে এবং আমি বেশ ভালো আছি, তুমি চিন্তা করো না। এরকম করতে করতে দিন রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ও বলতেছে যে মানে আরোহীকে দিয়ে দেওয়ার জন্য। যখন আরোহীকে দিয়ে দিতে বলতেছে, আমার যে খালায় আমেরিকাতে আছে ওই খালা তখন আমার বলতেছে যে আরিয়ান, তুমি এই কাজটা ভুলেও করো না, তুমি ওর মেয়েটাকে দিও না, কারণ ও তোমার সঙ্গে চিট করছে, ও তোমার সঙ্গে বেইমানি করছে। মূলত ও বাংলাদেশ থেকে ওই প্ল্যানিং করে আসছে যে ওই মানে অলিভার নামের যে লোকটা আছে ওই লোকটার কাছে তোমার বউ চলে গেছে এবং সে তোমার সঙ্গে চিট করছে। আমি তখন বললাম খালাইগুলো আপনি কি বলেন? বলে হ্যাঁ, ও ইচ্ছা করে লোকটার কাছে চলে গেছে। তো তার কথাবার্তা মানে বুঝে আমি যেটা বুঝলাম যে আসলেই সে ইচ্ছে করে লোকটার কাছে চলে গেছে, এবং যে লোকটাকে সে বাবা ডাকতো, এই ডাকতো, সেই ডাকতো, এরপরে সে লোকটার সঙ্গে এমন সব ছবি ফেসবুকে আপলোড করে, মানে যেটা আমি আপনাকে আসলে বলে বোঝাতে পারবো না, খুবই লজ্জাজনক একটা ব্যাপার। আমি যখন তারে প্রশ্ন করি যে কী ব্যাপার, তুমি এরকম ছবি কেন ফেসবুকে আপলোড করো, বা এত এরকম, সে তুমি তো বললা সে তোমার বাবা, এবং বাবা মেয়ের সম্পর্ক কি এরকম হয়, মানে এরকম ছবি কেন আপলোড করতেছো, এগুলো জিজ্ঞেস করলে না ভাই ও চোখ রাঙায় ফেলতে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করতো। এই যাতে তোমার কি, তুমি একটা জ্ঞাও ভূত, তুমি বুঝবা কি, তোমার ভিতরে কোনো এই নাই সেই নাই, মানে ও যেমনভাবে মানে আমার সঙ্গে খারাপ ব্যবহার করা দরকার ও ঠিক তেমনভাবেই খারাপ ব্যবহার করতেছে। তা আমি একটা সময় আসলে পুরোপুরি শিওর হয়ে গেলাম যে ও ওই লোকটার সঙ্গে কমপ্লিটলি থাকতেছে,
এবং শুধু থাকতেছে না, লোকটার সঙ্গে তার সব রকম সম্পর্ক হচ্ছে, যে বাবা মেয়ে পরিচয় দিয়ে গেছে, কিন্তু আসলে সেটা তার বাবা মেয়ে পরিচয় না। আর এই লোকটার সঙ্গে আমি যখন ফোনে কথা বলতাম, আমি তাকে বাবা বলে সম্বোধন করছিলাম এবং সে আমাকে ছেলে বলে সম্বোধন করছে। আমার স্ত্রীকে সে নিজের মেয়ে বানাইছে, কিন্তু এরপর সে এই কাজটা কীভাবে করলো? যাই হোক, ওদের দেশে ওরা করতেই পারে, কিন্তু আমার বউ হয়ে সে কীভাবে এই ফাঁদে পা দিল? ও আর আসে না ভাই। ও তখন ওর মতো করে ওই লোকটার সঙ্গে থাকতেছে, ঘুরতেছে, ফিরতেছে, ছবি আপলোড করতেছে। এমন করতে করতে সে আমাকে নোটিশ করা শুরু করছে, আইনি নোটিশ, এই নোটিশ, সেই নোটিশ, যে সে রুহিকে নিয়ে যাবে। এখানে আরেকটা বিষয় বলে রাখে, ও কিন্তু করছে কি, রুহির যে মানে জন্ম নিবন্ধনের কাগজটা, সেটা কিন্তু আমার নামে করছে। রুহির জন্ম নিবন্ধনের কাগজটা আমার নামে করছে, ওইটা কিন্তু ওর পুরনো স্বামী রাফির নামে করে নাই। তো এখনও আমাকে বলতেছে যে ও রুহিকে নিয়ে যাবে, আমি রুহিকে দিয়ে দেওয়ার জন্য বিভিন্ন মানে এই ফ্যামিলি আসবে, ওই ফ্যামিলি আসবে, তাদের সঙ্গে পাঠিয়ে দেওয়ার জন্য রুহির তো ভিসা আছে, এরকম করে আমাকে বলতেছে। আমি যে বললাম না, আমি রুহিকে দিব না, এই রুহিকে আমি দিব না, সেই রুহিকে নিয়ে যাবে, মানে খুব যায় ঝামেলা, অনেক প্রবলেম করতেছে। আমি বলতেছি আমি দিব না, তুমি যাই বলো, যেটাই বলো, তুমি যাই করো, আমি রুহিকে দিব না। আর রুহিও না আমাকে ছেড়ে যাবে না, মানে আমাকেও অসম্ভব রকমের ভালোবাসে। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কাটতে কাটতে একদিন, মানে আপনি বিশ্বাস করবেন না, হয়তো সিনেমাকেও হার মানাবে এই ঘটনা, একদিন 6 মাস পরে হঠাৎ করে একদিন আমার ফোন দিয়া ও কান্নাকাটি করতেছে এবং চিৎকার করে কান্নাকাটি করতেছে, বাংলাদেশি একটা নাম্বার দিয়ে, যে আরিয়ান তুমি আমাকে মাফ করে দাও, আমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে যাও, আমার অবস্থা খুব খারাপ। তাই আমি বললাম যে তুমি এয়ারপোর্টে, মানে তুমি কি দেশে চলে আসছো? বলে আমি দেশে আসছি। তখন আমি দৌড়ে মানে এয়ারপোর্টে গেছি, যাই দেখতেছে ওর গায়ে খুব ময়লা জামা কাপড় এবং মানে খুব বাজে একটা অবস্থা। ও তখন বলতেছে এই লোকটা আমার সঙ্গে চিট করছে, আমার সঙ্গে বেইমানি করছে, আমাকে ধোকা দিছে, লোকটা আসলে চিটার ও বেইমান, ও আসলে আমাকে বিক্রি করে দিতে চাইছিল, আমি একজন বাঙালি ভাইয়ের সাহায্য নিয়ে খুব কষ্ট করে দেশে পালায় আসছি, মানে এরকম করেই বলতেছে। তা আমি তো দেখে মনে হলো যে আসলে ওর সঙ্গে খারাপ কিছু হয়েছে। তার আমি তারে ভাই একদম মুহূর্তের মধ্যে সব ভুলে গেছি, যে যা হয়েছে যেটা হয়েছে সব ভুলে গেছি। ভুলে আমার নিয়ে ঘরে নিয়ে গেছে, ঘরে নিয়ে বলতেছি যে দেখো রিয়া, আমি সব কিছুর পরে তোমাকে মেনে নিয়েছি, তোমার জীবনে যত কলঙ্ক হয়েছে সব কলঙ্কগুলোকে আমি ভালোবাসা দিয়ে মুছে দিয়েছি। অভাবের সংসার ছিল আমার, তারপরেও তোমাকে ভালো রাখার জন্য আমি আমার সর্বোচ্চটা করেছি। এবং তুমি সেই আমেরিকান লোকটার কাছে যাবা না, আমি তোমার কাছে রিকোয়েস্ট করেছি, অনুরোধ করেছি এবং খুবভাবে বুঝিয়েছি তুমি যেও না, কিন্তু তুমি আমার কোনো বুঝ আমলে নাওনি, তুমি সম্পূর্ণ নিজের ইচ্ছায় ওই লোকটার কাছে চলে গেছো। আজকে দেখছো কি হয়েছে? ভাই আমার পা ধরে কান্না করে, আমাকে বলে যে তুমি আমাকে মাফ করে দাও এবং আমি চরম অপরাধ করেছি, যে অপরাধের কোনো ক্ষমা নেই, আমি তোমার কাছে ক্ষমা চাই, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি তাকে মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার পরে বিশ্বাস করেন, মানে আমি কী করি না ওর জন্য, কী করি নাই। এবং এর কিছুদিন পরেই, মানে বাংলাদেশে আসার বেশি না, প্রায় 20 থেকে 25 দিন পরে হঠাৎ করে আমার বাসা থেকে আমার মেয়েটাকে নিয়ে পালাইছে, মানে রুহিকে নিয়ে পালাইছে। এবং শুধু পালাই নাই, ও রুহিকে নিয়ে আমেরিকাতে চলে গেছে। এবং আমেরিকাতেও চলে যাওয়ার পরে আমি জানতে পারি ও যে বাংলাদেশে আসছে মূলত একটা তার ছিল অভিনয়। সে তার হাজব্যান্ডের সঙ্গে কথাবার্তা বলে, মানে তার ওই অলিভার সঙ্গে কথাবার্তা বলে সব কিছু ঠিক করে সে বাংলাদেশে আসছে এবং আসার পর আমার কাছ থেকে মেয়েটা নেওয়ার জন্য একটা অভিনয় করেছে, অভিনয় করে মেয়েটাকে নিয়ে চলে গেছে। তো মেয়েটাকে নিয়ে চলে যাওয়ার পরে মেয়ে কোনোভাবে ওর কাছে থাকবে না, হাই রে কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি, মানে মেয়েটা মনে হচ্ছে যেন পাগল হয়ে যাচ্ছিল। মেয়ে ওইখানে মানে থাকতে পারতেছে না, খুব কান্নাকাটি করতেছে। তো আমারে বলে তুমি ভিডিও কল দাও, মানে মেয়ে আমার ভিডিও কল দিত, আমি কল দিতাম, কল দিয়ে মেয়েটা খুব কান্না করতো, মানে ও মানে কোনোভাবে মেয়েটাকে রাখতে পারতেছিল না, এত সব মানে কান্নাকাটি করতো, এত ঝামেলা করতো মেয়েটা, ওরে রাখাই সম্ভব হচ্ছিল না। তো আমাকে বারবার বলতেছে আমার মেয়ে তো মরে যাবে, আমার মেয়ে তো তোমাকে ছাড়া কিচ্ছু বোঝে না, বাবা বাবা বলে জান দিয়ে দিতেছে, ওকে তো আমি বাঁচাতে পারতেছি না। মানে মেয়ে কান্না করতে করতে তারা হসপিটালে পর্যন্ত ভর্তি করা হয়, মানে কোনোভাবেই মেয়েটারা রাখতেই পারতেছে না, মেয়ে আমার কাছে আসবে, মানে আমার জন্য পুরো পাগল। লাস্ট পর্যন্ত ও মেয়ের মুখের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিল যে আমাকে আমেরিকাতে নিয়ে যাবে, তবে শর্ত একটাই, আমি কি করি, মানে ও আমার সঙ্গে থাকবে না। এবং সেটাই বলছি যে আমি অলিভারকে বিয়ে করে ফেলেছি, আমি ওর সঙ্গেই আছি এবং আমি তোমার সঙ্গে থাকবো না বা তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক হবে না, তুমি জাস্ট আমার মেয়ের জন্য আসবো। আমার মেয়ে কান্নাকাটি করে এবং আমার মেয়ের কষ্ট আমার কাছে খারাপ লাগে, আমার সহ্য হয় না, তুমি আমার মেয়েকে দেখার জন্য আসবা, আমার মেয়েটার সঙ্গে তুমি থাকবা এবং অতটুকুই। এবং মেয়ে যে আমার জন্য কান্নাকাটি করে, যেহেতু মেয়ের পাসপোর্টে আমার নাম ছিল, তারপরে আমার মেয়ের ভোটার আইডি কার্ডে আমার নাম ছিল, মানে সরি আপনার জন্ম নিবন্ধনে আমার নাম ছিল,
তো এই সব কিছু মিলে তখন সে আমার জন্য অ্যাপ্লাই করে এবং মেয়ে আমাকে ছাড়া থাকতে পারতেছে না, যার জন্য খুব কম সময়ে সেখান থেকে আমার ইমিগ্রেশনের লেটার চলে আসে। এবং ওই সময় আসলে আমিও খুব অল্প সময়ের ভিতরে অ্যাম্বাসির ডেট পেয়ে যাই, যেহেতু তারা বিষয়টা খুব ইমিডিয়েটলি করে, মানে যেহেতু আমার মেয়েটা ওখানে মারা যাইতেছে, আমাকে ছাড়া থাকতে পারতেছে না, আমি দ্রুত ইমিগ্রেশন কমপ্লিট করি এবং মানে আপনার ভিসা প্রসেসিং কমপ্লিট করে দেন, আমিও একটা সময় আমেরিকাতে গিয়ে পৌঁছাই। তো আমেরিকাতে আমি যাওয়ার পরে ও আমাকে একটা শর্তই দিয়েছিল যে ও আমার সামনে যখন আসতো, মানে এত ভোরকা টোরকা এমনভাবে আসতো, মানে আমি যেন ওর কাছে ওর পরপুরুষ। মেয়েটারে আদর করতাম, আমার সঙ্গে মেয়েটা থাকতো, আবার মেয়েটারও নিয়ে যাইতো, আবার মেয়েটা আমার কাছে আসতো, আমার সঙ্গে থাকতো, আর মেয়েটাকে নিয়ে যাইতো। মানে আমাকে মনে হতো যেন ওই বাসায় যাওয়ার পরে ওর মেয়েকে, মানে ওর মেয়ে তো আমার মেয়ে, আমি সেটাই বলি, আমার মেয়েকে দেখাশোনা করার জন্য আমাকে রাখছিল। আমি খুব কান্না করতাম, মানে এতটাই কান্না করতাম ভাই, যা আপনাকে বলে বুঝাতে পারবো না। যে চোখের সামনে আমি দেখতেছি আমার স্ত্রী অন্য কারোর সঙ্গে থাকতেছে, তখন আমি মানে বেশি দিন ওইখানে থাকি নাই আমেরিকাতে। এবং আমেরিকায় অনেক মানুষের জন্য স্বপ্ন ছিল, এবং আমি যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলাম আমার জন্য মনে হয় যেন আমেরিকা একটা স্বপ্ন ছিল। আপনি হয়তো বিশ্বাস করবেন না, বা অনেকেই বিশ্বাস করেন, আমি জাস্ট 9 মাসের মতো ছিলাম, এবং 9 মাস থাকার পরে আমার কাছে মনে হচ্ছিল যে না, আমি এখানে আর থাকতে পারবো না। 9 মাসে আমার মেয়েটা আমার কাছেও থাকতো, ওর কাছেও থাকতো, এরকম করতে করতে মোটামুটি মেয়েটা আমাকে একটু হলেও ভুলে গেছে। 9 মাস পরে আমি তখন স্বইচ্ছা এবং সম্পূর্ণ নিজের ইচ্ছা আমি তখন টিকিট কেটে বাংলাদেশে চলে আসি, যে না, আমি ওই দেশে থাকবো না। এবং বাংলাদেশে চলে আসার পরে আমি মাজারে মাজারে গিয়ে বসে থাকতাম, মানে কান্নাকাটি করতাম, মানে চাদর গায়ে দিয়ে বসে থাকতাম, এখানে বসে থাকতাম, ওইখানে বসে থাকতাম, শুধু বারবার মনকে বুঝাতাম যে মন রে আমার জীবনটা এমন হলো কেন, মন রে আমার জীবনটা এমন হলো কেন। এরকম করতে করতে আপন ভাই, আপনার মনে আছে কিনা জানি না, যে আমি আপনাকে গল্পের শুরুতেই বলছিলাম যে আমাদের এখানে একটা বাগানের মধ্যে, মানে আম বাগানের মধ্যে আমার মামাতো বোন রিয়াকে একটা পরী ধরছিল। তো পরী ধরছিল আমার মামাতো বোনকে। ওই গাছটার নিচে একদিন আমি চন্দ্রিমা রাতের বেলায় বসেছিলাম, মানে ওই গাছটার নিচে বলতে ওই বাগানটার মধ্যে রাতের বেলায় চাদর গায়ে দিয়ে বসে আছি। খুব তখন তো আমার একদম দেউলিয়া জীবন। তো আমি স্বপ্নে দেখতেছি যে একটা মানে এরকমই একটা মানে আমার মামাতো বোনের রূপ ধারণ করে আসছে, কিন্তু ওর ডানা আছে এবং আমার মামাতো বোন নয়। ও বলতেছে যে তোরে যে কষ্ট দিছে তারাই আমি ছাড়বো না, তোরে যে কষ্ট দিছে তারাই আমি ছাড়বো না, তারাই আমি উচিত শিক্ষা দিব, তুই চিন্তা করি না, আমি উচিত শিক্ষা দিব। এই কথাগুলো বললো এবং বলার পর আমার ঘুম ভেঙে গেছে। তখন প্রায় রাত্র আপনার অনেক রাত হয়ে গেছে। আর সেই সময়তে কিন্তু রিয়া তার বাবা মায়ের সঙ্গে কথাবার্তা বলতো, তার বাবা মায়ের সঙ্গে তার যোগাযোগ হতো, কথাবার্তা হতো। ওর বাবা মা ওকে ছাড়া কিছু বুঝে না ওই সময়টাতে। আমি তখন বাড়িতে চলে আসি, মানে বাড়িতে আসার 2 দিন পরে, মানে এই ঘটনা 2 দিন পরে জানতে পারে রিয়ার অবস্থা খারাপ আমেরিকাতে। ওর মামা, আমার মা যখন কথা বলে আমার মামির সঙ্গে, আমার মামি তখন বলে দেয়, হ্যাঁ হ্যাঁ, রিয়ার তো এই অবস্থা, রিয়ার তো ওই দেশে থাকতে দিচ্ছে না, মানে রিয়াকে পাগল বানাই দিতেছে, এবং রিয়ার সঙ্গে কোনো একটা জিন বা কিছু একটা, ওরা দেশ থেকে এটা ওটা পানি পড়া এই অনেক কিছু পাঠে না, কোনোভাবে রিয়াকে ওখানে ঠিক রাখা যাইতেছে না। ও মানে জাস্ট পাগল হয়ে যাচ্ছিল, মানে মাথার চুল টুল ছেড়ে দিয়ে, মানে কী যে একটা অবস্থা, খুব বাজে অবস্থা, মানে কোনোভাবে ওকে ঠিক রাখা যাইতেছিল না। এবং একটা সময় ওই যে সাদা চামড়া যে লোকটাকে বিয়ে করে সেই লোকটা ওর সঙ্গে থাকতে পারতেছে না। তখন ওরা বাঙালি কমিউনিটির সাহায্য নেয়, এবং বাঙালি কমিউনিটির সাহায্য নিয়ে যখন পুরোপুরিভাবে পাগল হয়ে যায়, তখন তারা আমেরিকা থেকে তাকে বাংলাদেশে প্রেরণ করে। বাংলাদেশ থেকে আমার মামা মামি যারা আছে তারা গিয়ে ওকে রিসিভ করে নিয়ে আসে, এবং আসার পরে সে ওই পাগলামি করতে থাকে, মানে জাস্ট মানে নিজের চুল নিজে টেনে ছেড়ে ফেলে ঠোঁট কামড়াতে থাকে, খুব বাজে একটা অবস্থা। এবং এরপরে তাকে বিভিন্ন ধরনের হুজুরের কাছে, কবিরাজের কাছে এবং নিয়ে যাওয়া হচ্ছে, বাট কোনো হুজুর কবিরাজ আজ পর্যন্ত ওকে ভালো করতে পারলো না। আমার মা মামি শেষ পর্যন্ত এই রিয়াকে আমার হাতে তুলে দিল, এবং তার মেয়েটা রুহিকে সহ। এবং রুহিও অনেকটা ওর মায়ের মতো, মানে অনেকটা ওর রুহিও উল্টাপাল্টাই করতো। মামা বলতেছে যে আমার অভিশাপ আছে, এবং আমার অভিশাপে রিয়ার এরকম হয়েছে, যার জন্য তারা পুনরায় রিয়াকে আমার কাছে আবারও দিল। এবং আজকে বহু বছর যাবৎ আমি রিয়ার সঙ্গে আছি, কিন্তু কোনোভাবে আমি রিয়াকে ভালো করতে পারতেছি না। আমি ইন্ডিয়াতে বেশ কয়েকবার নিয়ে গিয়েছিলাম, এমন কোনো হুজুর নাই, কবিরাজ নাই যে আমি ওকে দেখাই নাই, কিন্তু কেউ ওকে ভালো করতে পারতেছে না। আমিও আল্লাহর কাছে হাত তুলে ফরিয়ে জানাই যে আল্লাহ যেন রিয়াকে ভালো করে দেয়, এবং আমি রিয়ার সঙ্গে ভালোভাবে থাকতে চাই। আপন ভাই, দেখেন, আপনার আমি অনেকগুলো গল্প শুনেছি, বিশেষ করে অমুক গল্পের এততম পর্বের এই কবিরাজের নাম্বারটা আপনি আমাকে মেহেরবানি করে দিবেন। আমার কাছে মনে হয় যে ওই কবিরাজের কাছে যদি আমি রিয়াকে নিতে পারি, তাহলে আমার রিয়া হয়তো ভালো হয়ে যাবে। আজকে বহু বছর যাবৎ রিয়া পাগল, এবং সবাই বলতেছে রিয়ার সঙ্গে খারাপ কিছু আছে, কিন্তু সেটাকে সরাতে পারছি না। টাকা পয়সার কোনো বিষয় না, যত টাকা লাগে আমি দিতে রাজি আছি। তারপর আমার বউকে যদি খারাপটার হাত থেকে কোনোভাবে বাঁচানো যায়,
আপনি আমাকে পরামর্শ দেবেন, আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, এটা আমার নাম্বার। প্লিজ ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এ পর্যন্ত আমার সঙ্গে থেকে রাজশাহীর ভাই মোহাম্মদ আরিয়ান হোসেনের জীবনের এই মর্মান্তিক বাস্তব গল্পটা শোনার জন্য। দেখেন, রিয়াকে তিনি অনেক হুজুর দেখিয়েছে, কবিরাজ দেখিয়েছে, কোনোভাবে কাজ হয়নি। যদি সত্যি রিয়াকে কোনো জিনে ধরতো বা ভূতে ধরতো, তাহলে হুজুর কবিরাজরা হয়তো রিয়াকে ভালো করতে পারত। রিয়ার উপর যেটা ভর করেছে সেটা হচ্ছে অভিশাপ। রিয়ার উপর যেটা ভর করেছে সেটা হচ্ছে ওর পাপের ফসল। সুতরাং রিয়াকে কেউ ভালো করতে পারবে বলে আমার কাছে মনে হয় না। ভালো মানুষগুলো কেন জানি আরিয়ানের মতোই হয়। দিন শেষে যে তাকে লাথি মেরেছে তাকেই জড়িয়ে ধরে। রিয়া তাকে এত কষ্ট দিয়েছে, তারপরও আজ আরিয়ান একই কথা বলে যাচ্ছে, সে তার সর্বোচ্চ বিক্রি করে হলেও রিয়াকে ভালো করতে চায়। আমার পক্ষ থেকে আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ যেন রিয়াকে সুস্থ করে দেয়। এবং আরিয়ান ভাই যে নাম্বার চেয়েছে সেটা আমি দিয়েছি, জানি না সেটার মাধ্যমে রিয়া ভালো হবে কিনা। আপনারা যারা আপনারা যারা গল্প শুনেছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আরিয়ান এবং রিয়ার জন্য 2 কলম লিখে যাবেন, যে আল্লাহ যেন তাদেরকে ঠিক করে, বা আপনার মতামত আপনি জানাবেন। আর প্রিয় দর্শক বন্ধুরা, যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন তারা আমার সাবস্ক্রাইবার নয়, তারা আমার পরিবারের সদস্য। সেই পরিবারের সদস্যের কাছে আমি রিকোয়েস্ট করে যাই, আপনারা অবশ্যই কিউবার ওই ভিডিওটা দেখবেন, কারণ আমার অনেক কষ্টের ওই ভিডিও। কেউ মিস করবেন, এখানে ক্লিক করে পুরোটা ভিডিও দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।